চলে যাচ্ছি নিজের শহর ছেড়ে অন্য এক অচেনা শহরে, যেখানে থাকবে না কোনো বাধার জীবন। হ্যাঁ, স্বাধীনভাবে জীবনকে উপভোগ করার জন্যই চলে এসেছি বাসা থেকে। বাসার ধরাবাঁধা জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। আচ্ছা, আপনারাই বলেন তো, আমি একটা পুরুষ মানুষ, আমার কি নিজের কোনো স্বাধীনতা থাকবে না? কেমনটা লাগে বাসা থেকে বের হলেই একগাদা লোক পিছন পিছন পাহারা দেয়। হ্যাঁ, আব্বুর আদেশে আমার জন্য 4জন বডিগার্ড আমার পাশে ছায়ার মতন লেগে থাকে। অনেকবার আব্বুকে বলেছি আমি এসব কিছু চাই না, আমি নিজের মতন করে বাঁচতে চাই, কিন্তু কে শুনে কার কথা। তাই মনের ভেতরে অনেক দিন থেকেই রাগ পুষে রেখেছিলাম, যার জন্য আজ সাহস করে সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে আসছি। আর কয়েকটা মিনিট পরে বাস আসবে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি আমি কই যাচ্ছি। আমি ঢাকায় চলে যাচ্ছি, সেখানে আমার চেনা জানা কেউ নেই। আচ্ছা, বাস আসছে, আগে উঠি, তারপর বাকি ইতিহাস বলছি। ওকে। বাসে উঠে পড়লাম, টিকিটের অনুযায়ী সিট খুঁজতে লাগলাম। হোমা, আমার সিটে একটা বোরকা পরা মেয়ে বসে আছে কেন? এই যে শুনছেন? শুনছি। সিটটা আমার। মেয়েটা সিটে চারিদিকে তাকাতে লাগলো। কই, কোথাও তো আপনার নাম লেখা নেই। সিটে কেন নাম লেখা থাকবে? এই যে টিকিট দেখেন। পাশের সিটে বসে পড়ো। পাশের সিটে কেন বসবো? আপনি আপনার সিটে বসেন। আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না। মনটা খুব খারাপ হয়ে গেল, কেননা জানলার পাশের সিটটা ছেড়ে দিতে হলো। চাইলেই তর্ক করতে পারতাম, তবে মেয়েদের সাথে তর্ক করা ঠিক না, তাই চুপচাপ পাশের সিটেই বসে পড়লাম। ও হ্যাঁ, এখন ছোট করে পরিচয়টা দিয়ে নেই। আমাকে তো সবাই চিনেন, তারপরেও আবার বলছি, আমি হাসান। আপন বলতে আব্বু, ভাইয়া আর ভাবি ছাড়া কেউ নেই। আমি মাত্র ইন্টার শেষ করে ভেবেছিলাম বাইরে কোনো ভালো ভার্সিটিতে ভর্তি হব, কিন্তু আব্বু চায় না আমি বাসার বাইরে থাকি। কিন্তু আমার আর ইচ্ছে নেই এইভাবে বন্দি জীবনযাপন করার। তাই নিজেকে একটু স্বাধীনতার জন্য আব্বুকে ছেড়ে চলে যাচ্ছি। তবে যোগাযোগ ঠিকই করব, না হলে আব্বু অনেক কষ্ট পাবে। তবে এখন যোগাযোগ করব না, ঢাকায় গিয়ে ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে আব্বুর সাথে যোগাযোগ করব। আপনাদের খুব ইচ্ছে করছে তাই না আমার আব্বু কি করে তা জানার জন্য, কিন্তু আমি এখন তা বলবো না। এই প্রথম আমার পাশে কোনো আব্বুর লোক নেই, তাই নিজেকে একটু ফ্রি মনে হচ্ছে। বাসা থেকে আসার সময় বেশি টাকা নিয়ে আসতে পারিনি, তবে কার্ডে অনেক টাকা আছে, যা দিয়ে কয়েক মাস চালিয়ে নিতে পারবো। এই যে মিস্টার, বলেন। সে কখন থেকে দেখছি আপনি কিছু একটা নিয়ে খুব চিন্তা করছেন। তো আপনার কি? আমার কিছুই না, একসাথে যাচ্ছি তাই জিজ্ঞেস করলাম। আর আপনি এত রাখছেন কেন? জানেন আমি কে? আপনি যেই হন না কেন, আমার কিচ্ছু যায় আসে না। ওকে। আজ মনটা ভালো আছে বলে ছেড়ে দিলাম, না হলে বুঝিয়ে দিতাম আমি কে। আমি কথা না বাড়িয়ে চুপচাপ বসেই রইলাম। মেয়েদের সাথে তর্কে যাওয়া মানেই নিজেকেই নিজের ছোট করা। মেয়েটি বোরখা আর মুখ ঢাকা ছিল, তাই ঠিক দেখতে পেলাম না মুখটা কেমন, তবে চোখ দুটো অনেক টানা টানা। বাস চলছে তার আপন গতিতে, মাঝে মাঝে স্টেশনে দাঁড়াচ্ছে আবার যাচ্ছে। বেশ রাত হয়ে গেল, তবুও গন্তব্য পৌঁছালাম না। রাত প্রায় 3টা বাজে। প্রচুর পরিমাণে খিদেও পাইছে, কি করব সেই বিকেল থেকেই বসে আছি। একে তো খিদে, তারপর আবার মেয়েটা দেখছি দেখিয়ে খাচ্ছে। কি শয়তান মেয়ে ভাবা যায়। এই বাদাম 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 নেবেন? বাদাম মামা, কত করে? 20 টাকা করে। আচ্ছা মামা, আমাকে তাহলে 1 প্যাকেট দেন। মামার থেকে 20 টাকার বাদাম নিলাম। বাদাম খাচ্ছি মনের সুখে, সব শেষ করলাম, তারপরেও যেন পেটে কিচ্ছুই হলো না। সেই দুপুরে বাসা থেকে বের হয়েছি, তারপর আর কিচ্ছুই খাওয়া হয়নি। আচ্ছা, আপনার নাম কি? নাম শুনে কি করবেন? চুপচাপ বসে থাকেন। একটু আগেই খুঁজে কথা বলছিল, আর এখন আবার রাগ দেখায়। মেয়েদের বুঝতে হলে এক জনম দিয়ে মনে হয় না হবে না। বিড়বিড় করে কি বলা হয়? কই কিছু না তো। তা নামবেন কই? মিরপুর। নেমে কই যাবেন? তা তো ঠিক জানি না। মানে, আপনি কি পাগল? আসলে আমি বাসা থেকে পালিয়ে আসছি। এতদিন শুনছি আর দেখেওছি মেয়েরা বাসা থেকে পালিয়ে যায়, আর আজ প্রথম দেখছি কোনো ছেলে বাসা থেকে পালিয়ে আসছে। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। তা কেন পালিয়ে আসলেন এত দূরে? কারণটা কি জানা যাবে? দুঃখিত। ওকে, বাই, ভালো থাকবেন। আমার নাম্বার স্টেশন চলে আসছে। মেয়েটি চলে গেল। সামনে মিরপুর স্টেশন, তাই আমিও নামার জন্য অপেক্ষা করছি। ভোর 4টায় নামলাম বাস থেকে। এক নতুন শহরে পা পড়ল, কিন্তু এখন কই যাব? স্টেশনে বসে চিন্তা করছি কই যাব এখন।
আমি তো কিছুই চিনি না, আর পেটে খিদেটাও ছিল প্রচুর পরিমাণে, তাই মাথাটাও খুব ভালো কাজ করছিল না। না, আগে হালকা কিছু নাস্তা করে নিই, তারপর না হয় চিন্তা করা যাবে কই যাওয়া যায়। স্টেশন থেকে বের হয়ে একটা হোটেলে ঢুকলাম। মামা কি খাবেন? আপনাদের এখানে কি কি আছে? ডিম পারাঠা আর খিচুড়ি মামা। আচ্ছা, তাহলে ডিম আর পরোটাই নিয়ে আসেন। আচ্ছা মামা, আপনি বহেন, আমি জামু আর আমু। একটু পরেই চলে আসলো ডিম পরোটা। পেট পুড়ে খেয়ে নিলাম। বিল আসলো 115 টাকা। বিল দিয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। রাস্তায় কয়েক সেকেন্ড পর পর বাস যাচ্ছিল, কোনটায় উঠবো কিছু বুঝতে পারছি না। না, এত ভেবে কাজ নেই, একটাতে উঠেই পড়ি। যেই ভাবা সেই কাজ। একটা বাস আসলো আর আমি উঠে পড়লাম। বাসের মধ্যে অনেক ভিড় ছিল, যার জন্য কপালে কোনো সিটও মিলল না। কি আর করব, ঝুলে ঝুলেই চলে আসলাম নবীনগরে। আগে নাম জানতাম না, বাস থেকে নামার পর জানতে পেরেছি জায়গাটার নাম নবীনগর। ঘড়িতে তখন সকাল 9টা বাজে প্রায়। এখন কি করব, কই যাব? বেশ কিছুক্ষণ থেকে হাঁটছি, টেনশনে মাথা কাজ করছে না। তবে কি বাসায় ফিরে যাব আবার? না, কি ভাবছি আমি? বাসায় যাওয়ার জন্য তো আমি আসিনি, এখানে নিজের মতন করে বাঁচবো। এই যে মামা কই যাবেন বলেন তো? আপনারে অনেকক্ষণ থেকে এখানে ঘুরঘুর করতে দেখছি। আমি কই যাব নিজেও জানি না। আচ্ছা মামা, আমাকে একটা সাহায্য করতে পারবেন? বলেন দেহি কি সাহায্য লাগবে আপনার? আমার একটা থাকার জায়গার খুবই প্রয়োজন। মামা পয়সা লাগবে, কিন্তু এই শহরে পয়সা ছাড়া কিছু পাওয়া যায় না। যত টাকা লাগে আমি দিব, আমাকে একটা জায়গা দেখিয়ে দিন না শুধু। আচ্ছা উঠেন। আমি রিকশায় উঠলাম। রিকশাওয়ালা মামা আমাকে একটা বস্তিতে নিয়ে আসলো। মামা নামেন। আমি রিকশা থেকে নেমে মামার পিছনে হাঁটতে শুরু করলাম। মামা থাকতে পারবেন তো এই বস্তিতে? পারবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন তো এই ঘরটা পছন্দ হয় কি না। আমি ঘরের চারিদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলাম। উপরে ভাঙাচোরা রংচটা ছাদ, সিলিং ফ্যানটা মাথার উপর ঝুলছে। ঘরের উত্তর পূর্ব দিকে একটা জানলা আর দক্ষিণ দিকে একটা জানলা। দেওয়ালের রঙগুলো চটে যাচ্ছে। দেখতে খারাপ হলেও আমার এখানেই থাকতে হবে। মামা পছন্দ হয়েছে এই ঘরটা? তবে এই ঘরে কেউ থাকতো না নাকি? আচ্ছা, কত দিতে হবে এই ঘরের জন্য? দেখুন ঘরের অবস্থা তেমন ভালো নেই, আর আমি গরিব মানুষ, আমার কাছে তেমন টাকা পয়সাও থাকে না যে ঘরটা ঠিক করব। তবে 1000 টাকা করে দিতে হবে মামা প্রতি মাসে। আচ্ছা মামা, সমস্যা নেই, আমি ঠিক করে নেব। আর এই নিন, এখানে 5000 টাকা আছে। 5 মাসের টাকা একবারই দিয়ে দিলাম। ধন্যবাদ, এই নেন ঘরের চাবি। রিকশাওয়ালা চলে গেল। এখন কাজে লেগে পড়তে হবে। ঘরটাকে থাকার মতন করে সাজাতে হবে। আর হাতে বেশি ক্যাশ টাকাও নেই। বাইরে বাজার থেকে ঘর সাজানোর জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। প্রথমে ঘরটাকে ঝাড়ু দিলাম, তারপর সব জিনিসপত্র গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো, তাও যেন কাজ শেষ হচ্ছে না। বাকি কাজগুলো শেষ করে ঘরটাকে মোটামুটিভাবে গুছিয়ে ঠিকঠাক করে নিলাম থাকার জন্য। অনেক খিদে পাইছে, তাই আবার বাজারে আসলাম। আর একটা হোটেলে ডাল ভাত খেলাম। ডাল ভাত ছাড়া আর কিছুই ছিল না। খিদেও অনেক পাইছিল, তাই খেয়ে নিলাম। বিল আসলো 30 টাকা। বিল দিয়ে চলে আসলাম রুমে এসে বসে বসে ভাবছি, এভাবে বাইরের খাবার তো খেতে পারবো না। আমাকে যে করেই হোক রান্না করে খেতে হবে। আমাকে যে করেই হোক রান্না শিখতে হবে। কিন্তু কিভাবে শিখবো? ও হ্যাঁ, ইউটিউব দেখে শিখতে হবে। ফোনটা এবার ব্যাগ থেকে বের করে অন করলাম। অন করা মাত্রই আব্বুর নাম্বার থেকে কল আসলো। এখন কি করব? ধরবো নাকি কেটে দেব? না, রিসিভ করি, নয়তো আবার বেশি চিন্তা করবে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে আব্বুর কান্নার আওয়াজ ভেসে আসছিল। আমার মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। বাবা কই আছো তুমি? আব্বু, আমি অনেক দূরে চলে এসেছি, একটু স্বাধীনভাবে চলাফেরা করার জন্য। আমার যেন বেশি চিন্তা করো না আব্বু, আমি ঠিক আছি। তুমি বাসায় চলে আসো। না আব্বু, আমি ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। আমার জন্য দোয়া করো কেমন? আমি যেন ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারি। আমি ফোন কেটে দিলাম, দিয়ে ফোন বন্ধ করে ফেললাম। কেননা আব্বুর সাথে কথা বললে আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর একটু হলে আব্বুর সাথে আমি কেঁদেই দিতাম। আর আব্বু অনেক চিন্তা করতো আমার কান্না শুনে। তাই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম। কেননা ফোন অন থাকলে বারবার কল দিত আব্বু। সিমটা কি ফেলে দেব? না, সিম ফেলে দিলে সিম কে দিবে আমাকে? না, আব্বুকে সব বুঝিয়ে বলতে হবে। তাছাড়া আমি তো এখানে সারা জীবন আর থাকবো না। চারিদিকে সন্ধ্যা নামতে শুরু করলো। না, আর বসে থাকা যাবে না। রাতের খাবারের জন্য কিছু নিয়ে আসি, নয়তো খেয়ে আসি।
যেই ভাবা সেই কাজ, আবার বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। না, আসছি যখন তখন বাইরে থেকে খেয়ে যাই। ছোট একটা হোটেলে ডিনার করলাম, তারপর আবার নিজের রুমে চলে আসলাম। এভাবে কয়েকদিন পার করার পর মাথায় ঢুকলো ভার্সিটিতে ভর্তি হওয়ার চিন্তা। ভার্সিটিতে ভর্তি হতে হলে তো পরীক্ষা দিতে হবে, আর আমি তো কিছুই পড়িনি। না, আর কয়েকটা দিন মাত্র সময় আছে, আমাকে পড়তে হবে, যে করেই হোক ভর্তি হতে হবে। পরীক্ষা দেওয়ার হলে পড়তে হবে, তাই কয়েকটা বই কিনলাম পড়ার জন্য। তারপর কয়েকটা ভার্সিটিতে ভর্তি পরীক্ষার ফর্ম তুললাম। বেশ ভালোই সময় কাটছে। কাল থেকে ভর্তি পরীক্ষা শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাই একটু বেশি পড়ায় মনোযোগ দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা অন করলাম, কারণ হলো আব্বুকে কল দিব। ফোন অন করেই দিলাম আব্বুকে কল। প্রথম রিং হতেই রিসিভ করলো আব্বু। প্রথমেই সালাম দিলাম। কেমন আছো বাবা? জি আব্বু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? তোমাকে ছাড়া কি করে ভালো থাকবো? হ্যাঁ, চলে আসো। বাসায় তুমি যেভাবে ইচ্ছে হয় চলাফেরা করো। আব্বু, তা কি করে হয়? আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো আব্বু। পরীক্ষা দিতে যাব, দোয়া করো। কি পরীক্ষা দিবে? ভর্তি পরীক্ষা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে আমার। তোমার আব্বু থাকতে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে নাকি? দাঁড়াও, আমি ফোন করে বলে দিচ্ছি। তোমার ভর্তি হয়ে যাবে, কষ্ট করে পরীক্ষা দিতে হবে না। আব্বু না, তুমি কিছুই করবে না। আমি তোমার পাওয়ার না, আমি আমার যোগ্যতা প্রকাশ করতে চাই নিজেকে। তোমার এই সব পাওয়ারের জন্য আমি বাসা থেকে চলে এসেছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমার মা আজ বেঁচে নেই। যদি বেঁচে থাকতেন তাহলে তোমাকে নিয়ে অনেক গর্ব অনুভব করতেন। আর মা বাবার দোয়া সবসময় সন্তানের উপর থাকে। আচ্ছা আব্বু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসছি, কেমন? আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা। তোমার কাছে কি টাকা আছে নাকি শেষ হয়ে গেছে? টাকা আছে আব্বু, এত চিন্তা করো না তো। চিন্তা কি আর সাথে করি। আচ্ছা বাবা, সাবধানে যাও। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে কিন্তু। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। আমি নিজেই ফোন কেটে দিলাম। তা না হলে আমার আব্বু ফোন কাটতই না। তাই ফোন কেটে দিয়ে সোজা বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। বেশি সময় লাগলো না আসতে। ভার্সিটিতে চলে আসলাম। অনেক ছাত্রছাত্রী বসে আছে হলরুমে। আমি একপাশে দাঁড়িয়ে রইলাম। একটু পর সকল হলরুম খুলে দেওয়া হলো। যে যার সিরিয়ালি মতন বসে পড়ল। সবার সামনের সিটে আমার জায়গা হলো। আমিও আমার সিটে বসে পড়লাম। আমার পিছনে সিট এখনও খালি রয়েছে। পরীক্ষা শুরু হতে আর বেশি সময় নেই। স্যার চলে আসলো এবং সবাইকে পরীক্ষা দিনের প্রস্তুতি নিতে বলল। পিছনের সিটে এখনও ফাঁকা পড়ে আছে। মনে হয় এই ব্যক্তি আর পরীক্ষা দিবে না। একটু পরে কয়েকটা গাড়ি ভার্সিটির ক্যাম্পাসে ঢুকলো হর্ন দিতে দিতে। সবগুলো গাড়ি থেকে কালো পোশাকধারী 20টা মতন মানুষ নামলো। সবার হাতেই পিস্তল ছিল। 2জন ব্যক্তি গাড়ি দরজা খুলে দিল। সবার চোখ ওই গাড়ির উপরে। জিন্স প্যান্ট আর শার্ট পরা একটা মেয়ে নামলো। অনেক ছাত্রছাত্রী বলা বলি করছিল ওইটাই নাকি এই শহরের এমপির মেয়ে। যাক বাবা, তার জন্য এত গার্ড নিয়ে ভার্সিটিতে আসছে। মেয়েটির চারপাশে গার্ডগুলো ঘিরে ধরেছে। মেয়েটিকে হলরুমে নিয়ে আসলো। তার বারণ না করলে হয়তো গার্ডরাই মেয়েটির বদলে পরীক্ষা দিত। মেয়েটি আমার পিছনের সিটে বসে পড়ল। যাক বাবা, পাশে তো একজনকে পাইছি। স্যার সবাইকে সময় মতন প্রশ্নপত্র দিয়ে দিল। যে যার মতন লেখা শুরু করে দিল। আমিও লিখতে শুরু করে দিলাম। আমার উত্তর করা প্রায় শেষ। তখন পিছনে একটু ঘুরলাম। তারপর তো নিজেই হা হয়ে গেলাম। না গিয়ে উপায় আছে। সামনে ফোন দেখে উত্তর করছিল মেয়েটা সবার সামনেই। পরেও স্যার কিছু বলছে না। মেয়েটাকে নাকি স্যার দেখতে পায়নি। মনে হয় দেখতে পাইনি। আমি স্যারকে বলে দিই, স্যার বলো। স্যার এই দেখেন, ফোন বের করে উত্তর লিখছে। ওই কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বিরুদ্ধে নালিশ দেবার? এখানে সাহসের কি আছে বুঝলাম না। আর মুখ সামনে কথা বলেন ওকে। তোর কাছ থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো। তামসি মামুনি, ছেলেটা তোমাকে চিনতে পারিনি তাই বলেছে হয়তো। মানুষ চিনে কথা বলবি। স্যার আমার কাছে আসে এবং আমার ঘাড়ে হাত দিয়ে বসতে বলল। আমি কথা না বাড়িয়ে বসে পড়লাম। স্যারের কথায় বসে পড়লাম। এই হচ্ছে আজকের ডিজিটাল বাংলাদেশ। পাওয়ার যার, সব কিছুই তার। পরীক্ষা ভালোভাবে দিলাম। পরীক্ষা দেওয়া শেষ করে বের হলাম হলরুম থেকে। আমার পেছনে পেছনে একটা মেয়েও বের হলো। আমি ক্যাম্পাসের ঠিক মাঝখানে। তখনই আমার চারপাশ থেকে আমাকে ঘিরে ধরল তামসির বডিগার্ডরা। 2টা মানুষ আমাকে ধরে তামসির কাছে নিয়ে গেল। তামসি গাড়িতে বসেছিল। কিরে হলো, রুমে তো খুব গলা বাজাইলি, এখন বাজে দেখি।
আমি তো কোনো অপরাধ করিনি। আপনি ফোন বের করে লিখছেন, তাই আমি বলে দিয়েছি। বলে দিয়ে কি লাভ পাইলি? আর তুই কি জানিস আমি কে? আপনি একটা স্বাভাবিক সুস্থ সবল মেয়ে মানুষ। তারপরেও আমার পরিচয় আমি এমপির মেয়ে। তো কি হয়েছে? আপনি তো আর এমপি না। তারপরেও আমার পরিচয় আমি এমপির মেয়ে। তোর সাহস তো প্রচুর পরিমাণে আছে। এই প্রথম কেউ আমার সাথে তর্ক করছে। সত্যি কথা বললে সাহসের প্রয়োজন লাগে না। তোর সাথে এত প্যাচাল পাড়ার সময় নাই। তাড়াতাড়ি সরি বলে এখান থেকে কেটে পড়। আমি কেন আপনাকে সরি বলবো? তাছাড়া আমি তো কোনো অপরাধ করিনি। তবে কেন সরি বলতে যাব আপনাকে? হ্যাঁ, তুই অপরাধ করেছিস আমার সাথে তর্ক করে, আমার বিষয়ে নাক গলিয়ে। সরি বলবি না, এদের হাতে সাইজ হবি। আপনার যা ইচ্ছে করতে পারেন, আমি সরি বলতে পারবো না। ওকে, এরে একটু বানিয়ে রাস্তায় ফেলে দিয়াস। হুকুম পেয়ে কয়জন আমাকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো। এই দাঁড়াও, যা, প্রথমবার মাফ করে দিলাম, আর কোনোদিন এমন ভুল করিস না, তা না হলে। তামসি তার গার্ড নিয়ে গাড়িতে উঠে পড়ল। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। তামসির গাড়ি আমার এত পাশ দিয়ে নিয়ে গেল যে রাস্তার সাইডে জমে থাকা পচা পানিগুলো আমার উপরে ছিটকে পড়লো। কিছু বলতে চেয়েও আর বলতে পারলাম না। আমিও রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিলাম, আর দেখলাম বেশ কয়েকবার আব্বু কল করেছে। কল ব্যাক করলাম। প্রথমবারই রিং হতে আব্বু কল রিসিভ করলো। আব্বুকে সালাম দিলাম। তোমাকে বেশ কয়েকবার কল করলাম, দোলন আছে? আসলে আব্বু, ফোন বাসায় রেখে গিয়েছিলাম, আর ক্যাম্পাস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। তা না হয় ঠিক আছে, পরীক্ষা কেমন দিলে? মোটামুটি ভালো। আমি ফোন করে তোমার ভর্তি কনফার্ম করে দিব। আব্বু, আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমার পাওয়ারে না, নিজের যোগ্যতায় ভর্তি হতে চাই। প্লিজ আব্বু, তুমি তোমার পাওয়ার নিজের কাছেই রেখে দাও। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। এখন আর বাইরে খাবার খাই না, নিজেই রান্না শিখে গেছি। তাই ফ্রেশ হয়ে রান্না করতে বসে পড়লাম। রান্না শেষ করে আবার গোসল দিলাম। তারপর খাবার খেয়ে চিন্তামুক্ত হয়ে ঘুম দিলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুম ভেঙে গেল। এভাবে বেশ কয়েকদিন পার করে দিলাম। আজকে নাকি রেজাল্ট দিবে ভর্তি পরীক্ষা। তাই অনেক চিন্তা হচ্ছে, কি যে হয়, সুযোগ পাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে? বেলা বাড়ার সাথে সাথে যেন বুকের ধুকধুকানিটাও বেড়ে যাচ্ছে। বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সেই মেসেজটা চলেই আসলো, যার জন্য এত ঝটপটানি। আপনারা ঠিকই ভেবেছেন আমি ভর্তি পরীক্ষায় টিকে গেছি। এই প্রথম নিজেকেই নিজে আনন্দিত মনে হয়ে উঠল। এটা আমার জীবনের প্রথম পাওয়া। আব্বুকে কল করলাম। রিং হতে আব্বু কল রিসিভ করলো। সালাম দিয়ে কথা বলতে শুরু করলাম। আব্বু, আজ আমি অনেক অনেক খুশি। কারণটা শোনা যাবে যার জন্য আমার পুত্র এত খুশি? তুমি জানলে তুমি হয়তো আমার মতনই খুশিতে মেতে উঠবে। আমার যে আর ধৈর্য সইছে না, তাড়াতাড়ি কারণ বলো। এই প্রথম নিজের যোগ্যতা দিয়ে অর্জন করলাম। সব কিছু তো বাবা তুমি নিজেই অর্জন করো। না, সবাই তোমার ভয়ে আমাকে তেমন কিছু ভাবতই না। আচ্ছা বাদ দাও, তা কি অর্জন করলে বলো একটু শুনি। আব্বু, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টিকে গেছি। তাই তো, এত অনেক ভালো খবর। আব্বু, নিজের যোগ্যতা দিয়েই অর্জন করেছি আমি। নিজের যোগ্যতা দিয়ে কোনো কিছু অর্জন করার মজাই আলাদা। তা না হয় বুঝলাম। তোমার ভাই ভাবি তোমার জন্য এত অনেক চিন্তা করছে, বাসায় এসে একবার দেখে যাও তাদেরকে। না আব্বু, এখন যাব না, পরে যাব। কেন? আসলে তো আর তোমাকে ধরে রাখবো না, তুমি আবার চলে যাওয়ার সমস্যা নাই, কয়েকদিনের জন্য আসো। না আব্বু, পরে যাব। আমার জন্য এত চিন্তা করো না তো। আচ্ছা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না আব্বু, কোনো সমস্যা নেই। সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, পরে বলবো। আগে নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করব, তারপর না হয় যদি আমি না পারি তখন তোমাকে বলবো। সন্ধ্যা নাস্তা করছো? না আব্বু, এখন করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ফোন রাখলাম। আচ্ছা, তুমি সাবধানে থেকো। এভাবে আরও কিছুদিন কেটে গেল। সকাল সকাল গিয়ে ভর্তির বাকি কাজগুলো সেরে আসবো ভাবছি। রাত পেরিয়ে সকাল হলো। সকালের নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় একটা রিক্সাও পাচ্ছি না, তাই দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছি। হঠাৎ একটা বাইক আমার সামনে এসে দাঁড়ালো। হেলমেট পরা ছিল, তাই মুখটা দেখতে পাচ্ছি না। ছেলেটা হেলমেট খুলে ফেললো। মুখ দেখে একটু চিনা চিনাই লাগছে, ওই যেন দেখেছি। তুমি হাসান না? কিন্তু তুমি কে? আরে আমি না তোমার 2টা সিট পরীক্ষা দিলাম। হ্যাঁ চিনেছি, তবে তোমার নাম তো জানি না।
আমি মোরশেদ। তা এখানে কি করছো? একটা রিক্সাও পাচ্ছি না, ভার্সিটিতে যাব, ভার্সিটির কাজগুলো সারতে। ও, তাহলে দেরি করছো কেন? উঠে পড়ো, আমিও যাচ্ছি। আরে না ধন্যবাদ, আমি রিক্সায় যাব। আরে, আমরা তো সেম ইয়ার আর সেম ডিপার্টমেন্ট, তাহলে এত লজ্জা করছো কেন? কই লজ্জা পাচ্ছি? আর বলতে হবে না, এখন আমরা বন্ধু। ওকে, কি হবে না আমার বন্ধু? হব না কেন? আমার তো কোনো বন্ধু নেই, কিন্তু তুই করে বলতে হবে। ওকে, আজ থেকে আমি তোর বন্ধু। ওকে, এবার কথা বাড়িয়ে উঠে পড়। তাড়াতাড়ি যেতে হবে, আগে ভাগেই ভর্তির কাজগুলো করে চলে আসতে হবে। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়বে। আচ্ছা চল। আমি মোর্শেদ বাইকে উঠে বসলাম। মোর্শেদ খুব স্পিডে বাইক চালাচ্ছে। দোস্ত, এত স্পিডে তো বাইক চালানো ঠিক না। দোস্ত, এসব ব্যস্ত রাস্তায় স্পিডে না চালানো রাস্তায় টিকে থাকতে পারবে না। হো, চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দোস্ত, তুই এখানে দাঁড়া, আমি বাইকটা ওই সাইডে রেখে আসছি। ওকে। আমি দাঁড়িয়ে রইলাম। মোর্শেদ বাইক পার্ক করতে গেল। তামসিকে দেখলাম সে তার বডিগার্ড নিয়ে ডিপার্টমেন্টে গেল। মনে হয় তামসিও আমাদের ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে। মোর্শেদ চলে গেল। দোস্ত, কি দেখো ওইদিকে? তামসিকে দেখলাম আমাদের ডিপার্টমেন্টে গেল। তামসিও আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। আর দোস্ত, তুই তামসির সাথে লাগতে যাস না কোনো দিন। মেয়েটা একটু অহংকারী, সবসময় বাপের পাহাড়ে ঘুরে। আচ্ছা, সমস্যা নেই। এই দাঁড়া দাঁড়া, শালা তুই ওকে চিনিস কিভাবে? কোনো চক্কর আছে নাকি? আরে দোস্ত, তেমন না, আমরা একসাথে একই কলেজে লেখাপড়া করেছি, তাই। হো, আমি ভাবলাম অন্য কিছু। আচ্ছা চল। চল। কিন্তু দোস্ত, ওর থেকে দূরে থাকিস, ডেঞ্জারাস একটা মেয়ে। ওর অহংকারটা আমি ভেঙে চুরমার করে পাগল করে ছাড়বো। এই কি ভাবতেছিস এত? আমাকে হালকা ধাক্কা দিয়ে কই কিছু না। তাহলে তোতলাচ্ছিস কেন? কই তুতলাচ্ছি, চল যাই। চল। আমি আর মোর্শেদ ডিপার্টমেন্টের অফিসের দরজার সামনে চলে আসলাম। ভেতরে ঢুকে গেলেই তামসির বডিগার্ডরা আমাদের দুজনকে বাধা দিয়ে বলল ভেতরে নাকি তাদের ম্যাম সাহেব রয়েছে। আমি তাদের বাধা না মেনে ভিতরে ঢুকে পড়লাম, কারণ তামসি চেয়ারে বসে আছে আর প্রিন্সিপাল স্যার তার ভর্তির ফর্ম পূরণ করছে। আমার দেখে মাথা গরম হয়ে গেল। যখন সামনে যাব, মোর্শেদ আমাকে টেনে বাহিরে নিয়ে আসলো। কি আর করার, আমি জোর করে সামনে যেতে চাইলেও মোর্শেদের জন্য যেতে পারলাম না। মোর্শেদ অনেক ভয় পাচ্ছে। ধুর, এমপির মেয়ে হয়েছে তাই বলে কি যা তা করতে পারবে নাকি? দোস্ত, তুই জানিস না তামসি কতটা ভয়ঙ্কর মেয়ে। অনেক কষ্ট করে ভর্তি পরীক্ষায় টিকে ভর্তি হচ্ছি। কেন ওর সাথে ঝামেলা করে এই সুযোগটাও হারাবো? মানে সুযোগ হারাবো কেন? এটা কি তামসির বাপের ভার্সিটি নাকি? আস্তে কথা বল দোস্ত, বলতে গেলে তামসির আব্বুরই ভার্সিটি। সেদিন দেখলি না, শিক্ষকের সামনে ফোন বের করে পরীক্ষা দিল, তাও স্যার ওকে কিছু বলল না। যদি বলতো তাহলে ওই স্যারের চাকরি থাকতো না। ও বুঝেছি, এ তো অনেক ভয়ঙ্কর মেয়ে। দোস্ত, তুই আর ওর সাথে লাগতে যেস না। আমি একটা রহস্যজনক হাসি দিয়ে দাঁড়িয়ে রইলাম। দোস্ত, এমন রহস্যজনক হাসি কেন দিলে? ওই যে তোদের এমপির মেয়ে বের হয়েছে, এবার চল সালা। ওকে। আমি আর মোর্শেদ ভিতরে ঢুকছি আর তামসি বের হয়ে আসছে। হঠাৎ করে আমার পায়ে কি যেন একটা লাগলো, তাই নিজের শরীরে কন্ট্রোল আর ধরে রাখতে পারলাম না, পড়ে গেলাম নিচে। ও আল্লাহ, বাঁচাও আমাকে, আমি গেলাম। এ মা, আমি কোনো তুলার উপর পড়েছি না তো, এরকম নরম কেন? যখন সামনে তাকালাম, এ আল্লাহ, এ তো তামসি মাটিতে লুটে পড়লো, আর তার উপর আমি। তামসি আমার উপরে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। ওই ওঠ আমার উপর থেকে। আমি তাড়াতাড়ি করে তার উপর থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। কিরে, সুন্দরী মেয়ে দেখলে গায়ের উপরে পড়তে মন চায়, তাই না? ঠাস করে একটা চল লাগিয়ে দিল। আমার তো থাপ্পড় খেয়ে মাথা গরম হয়ে গেল। মেয়ে বলে আজকে বেঁচে গেল, না হলে এতক্ষণে শেষ। কি বলছেন এসব? আপনি সুন্দরী বলে যেসব ইচ্ছে সেসব করবেন? দরজা দিয়ে ঢুকতে গিয়ে পায়ে কিছু একটা লেগেছিল, তাই নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আমি সুন্দরী না? হ্যাঁ, একটু সুন্দর নাম, আর সরি, আমি ইচ্ছে করে পড়িনি। তামসি কিছু বলতে যাবে, তখনই মোর্শেদ আমার হাত ধরে সেখান থেকে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। ভাগ্যিস তামসির গার্ডগুলো দেখিনি, না হলে আজকে যে কি করতো দোস্ত তোকে। তুই এত ভয় পাস কেন বলতো সালা? বললামই তো। আচ্ছা চলো, ভর্তির কাজটা আগে সেরে আসি, তারপরে কোথাও বসে আড্ডা দিব। চল।
মোর্শেদ আর আমি অফিস রুমে গিয়ে ভর্তির জন্য যা যা লাগে সব জমা দিয়ে কাজ শেষ করে বেরিয়ে পড়লাম। দোস্ত চলো ক্যান্টিনে বসে একটু আড্ডা দেই। আচ্ছা চল, সমস্যা নেই। আমি আর মোর্শেদ ক্যান্টিনের দিকে যেতে লাগলাম। ক্যান্টিনের দরজার সামনে গিয়ে মোর্শেদ দাঁড়িয়ে গেল। দোস্ত অন্য কোথাও যাই? কেন ভিতরে যায়? না, তামসি আছে ভেতরে। এমনিতেই আজ যা হলো, এখন ওর সামনে না যাওয়াই ভালো। এত ভয় পাও কেন? ভিতরে আসো তো। আমি ক্যান্টিনে ঢুকে পড়লাম সোজা। তামসিল, এই যে এদিকে আয়। দোস্ত তামসি, চুপ শালা, সোজা আমার পিছনে পিছনে আয়। দেখ কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, আমার ভয় করতেছে। এত ভয় পাস কেন শালা? চল ওই দিকটায় বসি। আমি তামসির বিপরীত পাশে বসার জন্য যেতে লাগলাম। ওই ছেঁড়া, দাঁড়া। আমি? তুই। আমার একটা সুন্দর নাম আছে, হাসান। তুই হাসান হ কিংবা টাসান হ, তাতে আমার কি? আমি টাসান হতে যাব কেন? দেখ, আমায় বেশি রাগাস না, চুপচাপ এদিকে আয়, ভালো ছেলের মতো। দোস্ত তুই যাস না, চল আমরা পালাই। তুই খালি খালি ভয় পাস তুই শালা। আমি তামসির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, তোর এত সাহস কি করে হয় আমার সাথে লাগা? আমি আবার কই লাগলাম? ভাগ্য আমাদের টেনেছে। আর সাহসের কথা বলছেন তো, হ্যাঁ আমার অনেক সাহস, আপনার মতন ভীতু না যে ভার্সিটিতে খানিক গার্ড নিয়ে আসবো। কি বললি তুই? আমি ভীতু? তুই এত সাহস কই পাস? এই বুকের ভিতর থেকে, হেই যে এই বুকের ভেতর থেকে। আবার তুই আমার সামনে বড় বড় কথা বলিস আর হাসছিস? আপনাকে না রাখলে ভালো লাগে, মন চায় ভালোবাসা দেই। কি বললি তুই? তোর এত বড় সাহস আমাকে ভালোবাসতে চাস? ও মা, আপনি তো শুধু ভীতু না, ঠসাও। তামসি তোর আগে আগুন হয়ে যাচ্ছে। আহ, কি সুন্দর লাগছে আপনাকে। তোকে তো আজ আমি মেরে ফেলবো, ছোট লোকের বাচ্চা। তামসি উঠে এসে আমার কলার চেপে ধরল। তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। আমার সাথে লাগার শাস্তি তোকে আজ হাড়ে হাড়ে পেতে হবে। সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল, কিন্তু নিজেকে শান্ত করলাম কোনোভাবে। তারপর আমি, কি করছেন কি? এমনভাবে ধরে থাকলে সবাই ভাববে তো আপনি আমাকে কিস করার জন্য ধরেছেন। আমার বলতে দেরি, কিন্তু তামসি ছেড়ে দিতে দেরি নেই। তামসির এসব কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে। ওই, তোকে কিস করতে যাব কেন? আমাকে কিস করবেন কেন? সেটা তো আমি জানতে চাইলাম। আচ্ছা, তুই কই থাকিস? কেন, বিয়ে প্রস্তাব নিয়ে যাবেন নাকি? এটা বলে আমি হাসি দিয়ে চলে আসলাম। তামসি তো অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। এই প্রথম তামসিকে আমি হয়তো এত জ্বালাচ্ছি। এদিকে তামসি ভাবতেছে, আমি এই ছেলেটার উপর এত দুর্বল হয়ে পড়ছে কেন? তাকে আবার ভালোবেসে ফেলছে না তো? না না, তা হবে না। ভালোবাসলেও আগে তাকে একটা শিক্ষা দিতে হবে। এগুলো বলে তামসি মনে মনে হাসতে থাকে। দোস্ত তুই এত সাহস কই থেকে পাস? এই যে এই বুকের ভেতর থেকে। আচ্ছা তুই গেটে দাঁড়া, আমি বাইক নিয়ে আসতেছি। এক্ষুনি চলে যাবি নাকি? দোস্ত আর দেরি করব না। তুই কি ভয় পাচ্ছিস এখন? একটু একটু। আচ্ছা, আমি গেটে যাচ্ছি, তুই বাইক নিয়ে আয়। ওকে। আমি আর মোর্শেদ ক্যান্টিন থেকে বের হলাম। মোর্শেদ গেটের দিকে বের হলো বাইক নিয়ে আসতে, আর আমি গেটের দিকে হাঁটতে শুরু করলাম। মনে মনে খুব খুশি পাচ্ছে তামসির কথা ভেবে। মেয়েটা কি আসলেই ভয়ঙ্কর, নাকি জেদি, নাকি পরিস্থিতির শিকার হয়েছে? সবাই তামসিকে ভয় পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না কেন? তাহলে কিরে একলা একলা হাসতেছিস কেন? ও, তুই চলে এসেছিস। ওঠ। মোর্শেদের বাইকে উঠে পড়লাম। আচ্ছা একলা একলা হাসতেছিলে, ব্যাপারটা কি? কার কথা মনে করা হচ্ছিল? জিএফ এর কথা বুঝি? আরে না, জিএফ আমার নাই, তবে তামসির কথা ভেবে আমার হাসি পাচ্ছিল খুব খুব। মোর্শেদ আমার কথা শুনে বাইকে ব্রেক করলো। কি হলো, থামলি কেন? আচ্ছা দোস্ত তুই কে বলতো? তুই তামসিকে একটু ভয় পাস না? মানুষ হয়ে মানুষকে ভয় পাবো কেন? তাও আবার ছেলে হয়ে মেয়েদেরকে ভয় পাবো? হয়েছে, আর হাসিস না শালা। মোর্শেদের ফোন বাজতে শুরু করলো। এই যে আরেকজন কি যে বাস নিয়ে বসে আছে আমার জন্য। কে ফোন দিছে? আর বলিস না দোস্ত, তোর ভাবি ফোন দিচ্ছে। আজকে দেখা করার কথা ছিল, আমি ভুলেই গেছি। জানি না কপালে কি যে আছে আজকে। শালা, আমার ভাবি তোর নাম্বার পেলো কোথা থেকে? আর আমার ভাবি তোর সঙ্গে দেখা করতে চায় কেন? আরে শালা, আমার জিএফ বুঝলি? তো ফোন রিসিভ করছিস না কেন? এখন ফোন রিসিভ করা যাবে না, তার চেয়ে ভালো হয়
তুই উঠে পড় তাড়াতাড়ি, তোকে নামিয়ে দিয়ে ওর বাসার সামনে যাব। ওর বলতে ভাবির বাসার সামনে, তাই না? হুম। তুই আচ্ছা দোস্ত, তাহলে তুই যা, আমি এখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আরে না, তোকে নামিয়ে দিয়ে আসি। না দোস্ত, তুই না যা, আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব। আরে না, উঠে পড় তাড়াতাড়ি। আচ্ছা চল তাহলে। মোর্শেদের জেদের জন্য উঠতেই হলো। আমি বাইকে উঠে বসলাম। আচ্ছা ভাবিটাকে? আমাদের সাথেই পড়ে মনে হয়, পরীক্ষার দিন দেখছস? ওর নাম কি ভাবির? রুমানা আক্তার। হো, একদিন পরিচয় করিয়ে দিস শালা। অবশ্যই দিব। এই থাম থাম, আমি এখানেই থাকি। মোর্শেদ বাইক দাঁড়া করালো। দোস্ত, তুই এই বস্তিতে থাকিস? কেন? না মানে এমনি। আচ্ছা দোস্ত, তোর নাম্বারটা দেয়। আমি আমার নাম্বার দিয়ে দিলাম মোর্শেদকে। আচ্ছা দোস্ত ভাই, আমি আসি তাহলে। আজ বাসায় কাজ আছে, তাই বাসায় আসতে বললাম না। আচ্ছা আসি দোস্ত, বাই। সাবধানে যাস। মোর্শেদ বাইক ঘুরিয়ে নিয়ে চলে গেল। আমিও আমার রুমে এসে আব্বুকে কল করলাম। একটা রিং হওয়ার সাথে সাথে এভাবেই বসে কয়েকদিন কেটে গেল। ক্লাসও শুরু হচ্ছে না যে ভার্সিটিতে যাব। বাসায় একলা আর ভালো লাগছিল না। কয়েকদিন পর রাতে মোর্শেদ কল করলো, ফোন রিসিভ করলাম। দোস্ত, কাল নাকি প্রথম ক্লাস শুরু হবে, যাবি? ক্লাস শুরু হলে অবশ্যই যাব। বাসায় আর একলা ভালো লাগছে না। ওকে, ব্যাপার না, কাল তাহলে দেখা হচ্ছে। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে হ্যাঁ, ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি। ওকে, তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। সত্যি দিবি না চাপা মারছিস? আমি তোর সাথে চাপা মারছি, এইটা বলতে পারলি তুই? পারলাম, কেননা এখন পর্যন্ত একটাও পিকও দেখালি না। পিক দেখে কি করবি? আচ্ছা, তোর ভাবি কল করছে, এখন রাখি কেমন? আচ্ছা রাখ। মোর্শেদ ফোন কেটে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই মোর্শেদের ফোন। দোস্ত, শুভ সকাল। শুভ সকাল। কই তুই? রুমে আছি, রেডি হচ্ছি। কেন? আমি তোদের বস্তিতে আছি, কিন্তু তোর রুম চিনতে পারছি না। কই তুই? সেদিন তোকে যেখানে নামিয়ে দিতে এসেছিলাম সেখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ওয়েট, আমি আসছি। আমি ফোন কেটে রুম থেকে বের হলাম। ঠিকই মোর্শেদ দাঁড়িয়েছিল বাইরে। মোর্শেদকে আমার রুমে নিয়ে আসলাম। বাহির তো দেখতে এক। রুমের ভিতরে আরেক রুম? কি? কিছু না, তুই রেডি হয়ে নে। আমি রেডি তো। তাহলে চল যাওয়া যাক। আরে দাঁড়া, মাত্রই তো আসলি, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আরে না, চা খাবো না, চল তো। ওকে চল, বাইরে কোথাও বসে খাবো। আমি আর মোর্শেদ ভার্সিটিতে চলে আসলাম। ওরে বাজ, ভার্সিটি তো আজ নতুন রূপে নিয়েছে। নিবে না, নবীনবরণ অনুষ্ঠান হবে হয়তো। মনে তো হচ্ছে তাই। আচ্ছা চল, সামনের দিকে যাওয়া যাক। না, যাব না। আগে আমার ভাবিকে কল কর আর এখানে আসতে বল শালা। আচ্ছা দাঁড়া, আমি কল করতেছি। মোর্শেদ রোমানাকে কল করলো। কিছু কথা বলার পর কেটে দিল। দোস্ত, আমরা তো অনেক লেট করে ফেলেছি। কেন, কি হয়েছে? হলরুমে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তো, আর রোমানা সেখানেই আছে। আচ্ছা চল হল রুমে যাই। ধুর, শুরু হয়ে গিয়েছে তো। শেষ তো হয়নি, এত ভয় পাস কেন সব কিছুতে বলতো? আচ্ছা চল। মোর্শেদ আর আমি হলরুমের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। দোস্ত, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? তুই নাকি বললি অনুষ্ঠান শুরু হয়েছে, তাহলে হলরুম ফাঁকা কেন? হলরুমে ঢুকে পড়লাম দুজনই। চারিদিকে অন্ধকার। কিরে শালা, কথা বলছিস না কেন? এই মোর্শেদ। মোর্শেদের কোনো সারা শব্দ পাচ্ছি না, যার জন্য পিছনে ঘুরে তাকালাম। মোর্শেদ কই, আর দরজা বন্ধ হলো কিভাবে? খুব ভয় লাগছে, খুব। আমি ভয়ে চোখ বন্ধ করে মোর্শেদকে ডাকতে লাগলাম। মোর্শেদ, এই মোর্শেদ, দোস্ত কই তুই? কোনো শব্দই নেই। হঠাৎ লাইট অন হয়ে গেল। সামনে তাকাতেই তো পুরো অবাক হয়ে গেলাম। মোর্শেদের সাথে কয়েকটা ছেলে মেয়ে আমার সামনে দাঁড়িয়ে। হ্যাপি বার্থডে দোস্ত। সবাই একসাথে হ্যাপি বার্থডে হাসান বলে চিলিয়ে উঠল। দোস্ত, কেমন দিলাম? ভয় পেয়ে দিয়েছিস তো শালা। আচ্ছা, আজ যে আমার জন্মদিন ছিল, তুই জানলি কিভাবে? সেদিন ভর্তি হওয়ার সময় তোর কাগজগুলো দেখতে জানতে পারছি। ও, ধন্যবাদ সবাইকে। শুধু ধন্যবাদ? ওই শালা, কোন জগতে চলে গেছস? চল আগে কেক কাট, তারপরে সবাইকে খাবি আজ তুই। সে না হয় খাওয়াবো, তার আগে সবার সাথে পরিচয় করিয়ে দে। এরা সবাই হচ্ছে আমাদের ক্লাসমেট।
আর এই যে এনারা দেখছিস, বলতো কে হতে পারে? বুঝেছি রোমানা ভাবি, আমি হাসান। জানি মিস্টার হাসান, কেক কাটো আগে। চলো। আমি কেক কাটলাম, সবাই সবাইকে খাইয়ে দিলাম। সত্যি বলতে কি আমি নিজেই ভুলে গেছিলাম আজকে আমার জন্মদিন। দোস্ত কি ভাবছিস? কিচ্ছু না, চল। কই যাবি? 11টায় নবীন বরণ অনুষ্ঠান হবে, তারপরে খাবো উনি। ওই অনুষ্ঠান হবে, আর 11টা তো প্রায় বেজে আসছে। অনুষ্ঠান কই হবে? ওপরের রুমে। উপরে হলরুম আছে নাকি? অনেক বড় হল রুম আছে, চলো যাই। সবাই আমরা হলরুমে চলে আসলাম। অনুষ্ঠান শুরু হয়েছে। পরীক্ষা দিয়ে যারা 1 থেকে 20 সিরিয়ালের মধ্যে রয়েছে তাদেরকে স্টেজে ডাকছে, আর কি যেন দিচ্ছে। প্রথমে ডাকলো তামসিকে, তার মানে তামসি প্রথম হয়েছে। আর হবেই বা না কেন? একে তো বাপের পাওয়ারে ঘুরে, আর 2 তো ফোন বের করে পরীক্ষা দিছে। দোস্ত আমরা কি আছি 20-র মধ্যে? মনে তো হয় নাই। তারপর মনিকে ডাকলো, আর পরে সিরিয়ালে অনেকজনকেই ডাকলো। আমি তো আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করে দিলাম, আল্লাহ আমি যেন এই 7 জনের মধ্যে থাকি। তারপর ডাকলো মোর্শেদকে, তারপর ডাকলো জয়কে, তারপর রোমানা, আর মাত্র 2 জন বাকি। আমি মাথা নিচু করে বসে আছি। তারপরে অপরিচিত একজনকে ডাকলো। আমার তো হার্টবিট বেড়ে গেল। অবশেষে আল্লাহ আমার ডাক শুনলো, আর 20 নম্বরে ডাক পড়লো আমার। স্টেজে উঠতেই চোখ পড়লো তামসির দিকে। তামসির দিকে তাকাতেই দেখলাম অন্য পাশে মনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। তামসির চোখে চোখ পড়তেই তামসি মুখ ভিচকি দিয়ে চোখ দুটো আগুন করে তাকালো। বেশ হাসি পাচ্ছিল, তাই আমি চোখ সরিয়ে নিই। সবাইকে এক এক করে একটা কলম, একটা নোটবুক আর একটা করে বই দিল। অনুষ্ঠান শেষ করে স্টেজ থেকে নেমে আসলাম। মোর্শেদ রোমানাকে নিয়ে কই যেন গেছে। কয়েকবার ফোন দিলাম, ধরলো না, উল্টো একটা মেসেজ দেখাচ্ছে। কি আর করার, অপেক্ষা করছি ওদের জন্য, কেননা আজ আমাকে খাওয়াতেই হবে ওদেরকে। তো কিছুর মাঝে নিজের বার্থডেটাই ভুলে গেছিলাম। বাসায় থাকলে হয়তো আজ অনেক মজা হতো। একলা একলা বসে আছি, হঠাৎ মনির আগমন। এখানে বসে কি করছো একলা? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। বাকি সবাই কই? আমাদের জন্য কেন? আজ আমার জন্মদিন ছিল, ভুলেই গেছিলাম। আমরাও জানতাম না সব মোর্শেদের প্ল্যান হয়েছে। তো মোর্শেদ কই? উনি এখন ব্যস্ত আছে। বুঝছি। কি বুঝলে? বলতেছি, তার আগে এইটা বলো, আমি কি বসবো নাকি দাঁড়িয়েই কথা বলবো? বাসবে না কেন? অবশ্যই বাসবে। আর আচ্ছা, তুমি কি আমাকে চিনো? তোমাকে না খুব চেনা চেনা লাগছে, মনে হয় এর আগেও তোমাকে কোথাও দেখেছি। মনি আমার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আরে না, তোমাকে আমি কিভাবে চিনবো? আজকেই তো তোমাকে প্রথম দেখলাম। এটা বলে নিচু হয়ে মনে মনে হাসতে লাগলো। আবার লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা হাসান, তুমি কই থাকো? এখানেই কেন? ফাজলামো করো কেন? কি ভাবো? ভাবতেছি কিছু একটা বলা যাবে না। বলা লাগবে না। ফ্রেন্ড? অবশ্যই। এখন বল তো কি ভাবছিস? জিএফ এর কথা নাকি? আরে না, জিএফ থাকলেই তো ভাববো। তার মানে তো জিএফ নাই? না, আগে তো এমনভাবে চলতে পারতাম না। যদি পারতাম তাহলে থাকতো হয়তো। কিছু বললি? কই না তো। সবাইকে ডাকো, দুপুর হয়ে আসছে তো। আরে না, খাওয়াতে হবে না, চল। না, তা হয় না, তুমি সবাইকে ডাকো। ডাকতে হবে না, আমরা চলে আসছি। বাকি সবাই কই গেল? ওদের কি যেন কাজ আছে, তাই আসবে না, ফোন দিছিলাম। তো ভাবি কই? এই যে আমি। আচ্ছা, অন্য একদিন খাবো, আজ বাদ দে। ওই তোরা তো ফাটছে কেন? মনে হয় টাকা তুই দিবি? ওই ছেঁড়া। হয়েছে, থাম তো তোরা, চল এবার যাওয়া যাক। কই যাব হাসান আমরা? কই যাবেন ভাবি? আপনি ঠিক করেন। আগে আমাকে আপনি বলো, ছাড়ো তো। ওকে ভাবি, কিন্তু ভাইয়া আবার চালাবে না তো? ওই চল, তোরে আজ ফকির বানাই ছাড়মু। সমস্যা নাই, চল। ওকে চল, 5 স্টারে যাই। ওকে চল। হয়েছে হয়েছে, কিন্তু যাব কি করে? কেন, 4 জন আছি, 2টা রিক্সা নিব। মোর্শেদ আর আমি একটা রিক্সায়, আর তুমি আর ভাবি একটায়। না, তা হবে না, আমি আর রোমানা একটাই যাব। ধুর, তা কিভাবে হয়? হ্যাঁ হাসান, ওদের বলে দাও আমরাও এক রিক্সায় যেতে পারবো। আমি তো এটাই চাই বাছাধন। কিন্তু কোনো কিন্তু না। মোর্শেদ আমার দিকে চোখ টেরা করে তাকিয়ে আছে।
আমরা রাস্তায় এসে 2টা রিক্সা নিলাম, আমি আর মনি একটায় আর মোর্শেদ আর রোমানা একটায়। ধুর, এত ছোট কোনো রিক্সা। কই, ঠিকই তো আছে। তুমি এত সাইডে কেন যাচ্ছ? পড়ে যাবে তো। না, পড়বো না। আরে পড়ে যাবে, এদিকে সরে আসো। আর আমাকে ভয় পেতে হবে না, আমি বাঘ না যে তোমাকে খেয়ে ফেলবো। এসব বলে মনি আমার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। আচ্ছা হাসান, বললে না তো, কই থাকো? এই যে সামনে রোড দেখছো, ওইখান থেকে বামে মন নিয়ে যেই বস্তিটা পড়বে ওখানে। তুমি বস্তিতে থাকো? হুম। কে কে থাকো এখানে? আমি একলা, বাবা, ভাই আর ভাবি চট্টগ্রামে থাকে। একটা কথা বলবো তোমাকে। হুম। তুমি বস্তি থেকে আমাদের বাসায় চলে আসো, আমাদের বাসায় থাকবে, যদি তোমার আপত্তি না থাকে। আরে না মনি, আমি এখানেই ভালো আছি। আচ্ছা ওকে, এবার তোমার ফোনটা দাও তো। গরিবের ফোন নিয়ে কি করবে? দাও তো। আমি পকেট থেকে ফোন বের করে দিলাম। এটা গরিবের ফোন, তাই না? আরে এটা আমি লটারিতে পেয়েছিলাম। মনি আমার ফোন থেকে তার ফোনে একটা মিস কল দিল। মামার সামনে দাঁড়ান। এখানে কেন? এখানেই নামতে হবে, ওই যে তোমার বন্ধু মোর্শেদের আব্বুর 5 স্টার হোটেল। এইটা তাহলে মোর্শেদের আব্বুর? হুম। রিক্সা থেকে নামলাম, মনি ভাড়া বের করে দিচ্ছিল। আরে আরে কি করছো, রাখো আমি দিতেছি। আজ আমি দিই, তুমি অন্য একদিন দিও। কি আর করার, মনি রিক্সার ভাড়াটা দিয়েই দিল। মোর্শেদ আর রোমানা চলে আসছে। দোস্ত, ওই যে দেখ, তামসি আসছে। কই? ওই যে গাড়ি দেখছিস না, ওইটা তামসির গাড়ি, আর বাকিগুলো ওর বডিগার্ডের। বুঝলাম। চল ভেতরে যাই। চল। আমি, মনি, মোর্শেদ ও রোমানা 4 জন ভিতরে ঢুকতেই দেখলাম তানসির গার্ডরা দরজায় দাঁড়িয়ে আছে। আমরা ভেতরে এসে বসে পড়লাম একটা টেবিলে। ও, চারিপাশের সবাইকে চেনা চেনাই লাগছে। কি দেখছো এমন করে? সবাইকে চেনা চেনা লাগছে। সবাই আমাদের ক্লাসমেট। আমি একটু আসতেছি। কই যাবে? আসতেছি, ওদের থেকে একটু শুনে আসি সবাই ওখানে কি ব্যাপার। আমরা 3 জন বসে আড্ডা দিচ্ছি। একটু পরে মোর্শেদ চলে আসলো। দোস্ত, তামসি প্রথম হয়েছে বলে সবাইকে ট্রিট দিচ্ছে। ভালোই তো, দে কি খাবি, অর্ডার দিয়ে আয়। ওকে বস। আমায় পিছন থেকে একটা চেনা কণ্ঠের আওয়াজ আসলো। আমি পেছনের দিকে তাকিয়ে দেখি তামসি আমার পেছনে টেবিলে বসা। যাক, ভালোই হলো, এখানে একটু জ্বালানো যাবে। এই ওয়েটার, আমি একটু আসছি। তুমি আবার কই যাবে? একটু আসছি। আচ্ছা। আমি এবার তামসি যেখানে বসে আছে সেইখানে চলে আসলাম। হাই তামসি। তুই এখানেও? তুমি নাকি ট্রিট দিচ্ছ, তাই চলে আসলাম খেতে। আসছিস, ভালো করেছিস। যা, কোথাও বসে খেয়ে যাস। ওকে। এই তুই হাসলে কেন? মনের আনন্দে। ওকে, যা কোথাও বসে খেয়ে যাস, বিল আমি দেব। ওকে। চলে আসলাম আমাদের টেবিলে। কিরে, কই গিয়েছিলিস? দেখো কতজন বসে আছে। ও, বসে খাওয়া শুরু করে দে। এর চাইতে দামি খাবার আর নেই। আছে তো। যা, ওইগুলো নিয়ে আয়। অনেক বিল আসবে কিন্তু। সমস্যা নেই, যা নিয়ে আয়, সব বিল আমি দেব। ইচ্ছে মতন 4 জন খাইলাম। দোস্ত, বিল কত আসছে দেখ তো। বেশি না, মাত্র 15,000। কি এতগুলো? ব্যাপার না, তোমরা যাও, আমি বিল দিয়ে আসছি। হাসান, আমি দিই। তুই কেন দিবি? আরে না, আমি দিচ্ছি, তোমরা বাইরে যাও, আমি আসছি। মোর্শেদ, মনি আর রোমানা বাইরে চলে গেল। আমি বের হচ্ছিলাম, তখন আমার থেকে বিল চাইলো। তাসমি বিল চাচ্ছে তো। ওর বিল আমি দেব। আচ্ছা স্যার, ধন্যবাদ, আবার আসবেন। আমি একটা হাসি দিয়ে চলে আসলাম। মোর্শেদ আর রোমানা আগে একটা রিক্সা নিয়ে বসে আছে। দোস্ত, আমরা গেলাম, তুই মনিকে বাসায় পৌঁছে দিয়ে বাসায় যাস। আচ্ছা যা, তো চলো বাসায় পৌঁছে দিয়ে আসি তোমাকে। তোমার আজ অনেক বেশি খরচ হয়ে গেল, তাই না? আরে না, বাদ দাও তো। চলো রিক্সায় উঠি। মনি আর আমি রিক্সায় উঠে বসলাম, তারপর আবার নীরব হয়ে গেলাম। চুপ করে আছো যে? বলার মতন কোনো কিছুই তো খুঁজে পাচ্ছি না। ইসরে। তোমার বাসাটা কোন দিকে? আর একটু সামনে। ও। আবার নীরবতা নেমে আসলো। তবে মনি মেয়েটা অনেক মিশুখে, অল্প কিছু সময়ের মধ্যে কতটা ফ্রি হয়ে আছে দেখতেই তো পাচ্ছেন। মামার সামনে দাঁড়ান। একটা 2 তলা বাসার সামনে রিক্সা দাঁড় করালো। এই নামো। আমি কেন নামবো? আমার বাসার সামনে দিয়ে চলে যাবে আর আমার বাসায় যাবে না, এটা কি করে হয় মিস্টার? আজ না, অন্য একদিন।
আজ কেন না? আজকেই নামো তো। আমার হাত ধরে একরকম টেনে রিক্সা থেকে নামালো। মামা ভাড়া কত? 50 টাকা। ওয়েট মিস্টার, আমি দিতেছি। তখন তুমি দিছো, এখন আমার পালা। যদি না দিতে দাও তোমার বাসায় যাব না কিন্তু। আচ্ছা দাও। আমি রিক্সা ভাড়া দিয়ে মনির সাথে বাসায় ঢুকে পড়লাম। বাসায় ঢুকতে আন্টির সাথে পরিচয় করিয়ে দিল। আমি আন্টিকে সালাম দিলাম। আন্টি কই যেন যাচ্ছিল। বাবা তুমি এমন সময় আসলে যে, তোমাকে সময় দিতে পারছি না। আমাকে একটু জরুরি কাজে বের হতে হবে, কিছু মনে করো না বাবা। না না আন্টি ঠিক আছে। তোমরা বসে আড্ডা দাও, আমি আসি কেমন? আম্মু কখন আসবে? সন্ধ্যা লাগতে পারি। আচ্ছা যাও, আর পারলে আরও দেরি করে আসিও। আমি তোমার মেয়ের জামাইকে একটু সময় দিই। এই বিড়বিড় করে কি বলিস পাগলের মতো? না আম্মু, কিছু না, তুমি যাও। আন্টি চলে গেল। এই হলো আমার বাসা। অনেক সুন্দর তো। তোমার আব্বু কই? আব্বু ব্যবসার কাজে দেশের বাইরে আছে। এই বাসায় আমি, আম্মু আর এক কাজের খালা থাকে। তাহলে এখন আমি আসি কেমন? এই যে মিস্টার, আম্মু কি বললো শোনো নাই? আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যেতে দিচ্ছি। অন্য একদিন। দেখো রাগ তুলবে না কিন্তু। ও মা, রাগ আবার তুলতেছি কিভাবে? এত কথা বলো না তো, চুপচাপ বসো, আমি 2 কাপ কফি নিয়ে আসতেছি। আচ্ছা, এই ভর দুপুরে কফি খাওয়াবে? আমি ঘুরে ঘুরে বাসার চারিপাশটা দেখছিলাম। এই যে মিস্টার, কই হারিয়ে গেলে? হ্যাঁ আসছি। কই ছিলে? এই তো বাসাটা দেখছিলাম একটু ঘুরে ঘুরে। ও, কেমন লাগলো? সুন্দর। আর ফুলের বাগানটা কি তোমার? না, আমার সতীনের। কেন, ভালো লাগেনি বুঝি? আরে না, অনেক ভালো লাগছে তাই জিগাইলাম। খাট। ওহো, কফি কেমন লাগছে বললে না তো? তোমার মতন তোমার কফিটাও মিষ্টি। সত্যি? আমি মিথ্যা বলি না। দুজনে বেশ কিছু সময় কাটালাম আড্ডা দিয়ে। এখন আমি আসি কেমন? এক্ষুনি যাবা? কাল দেখা হবে ভার্সিটিতে। দেখলাম বসার সময় মনির মুখটা কালো হয়ে গেল। আচ্ছা, সাবধানে যাও। মনির বাসা থেকে বের হয়ে রিক্সাটা নিয়ে সোজা চলে আসলাম বস্তি, মানে যেখানে আমি থাকি। রুমে এসে পকেট থেকে ফোনটা বের করলাম। ভুলেই গেছিলাম যে আমার পকেটে ফোন ছিল। ফোন অন করতে দেখি আব্বু ভাইয়া অনেকবার কল করেছে। প্রথমে আব্বুকে কল করলাম। রিং হতেই ফোন রিসিভ করলো আব্বু। সালাম দিলাম। আব্বু সালাম নিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানালো। তোমাকে অনেকবার কল দিলাম, ধরলে না যে? আসলে আব্বু আমি বন্ধুদের সাথে ছিলাম আর ফোনটাও সাইলেন্ট ছিল। বন্ধুদের পেয়ে আব্বুকে ভুলে গেছো? আজ তোমার জন্মদিন। এই প্রথম তোমার জন্মদিনে বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে না। তোমার ভাই ভাবি মাজারে গিয়েছে তোমার জন্য দোয়া করতে। আব্বু সরি। আর সরি বলতে হবে না, অনেক দিন হলো বাসায় না তুমি। বাসায়টা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কয়েকদিনের জন্য একটু ঘুরে যাও। আচ্ছা আব্বু, আর কয়েক মাস পরে যাব। আচ্ছা, তোমার কার্ডে টাকা দিলাম। আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা আব্বু, আল্লাহ হাফেজ। আব্বুর কলটা কেটে দিয়ে ভাইয়াকে কল করলাম, কিন্তু ভাবি ধরলো। কেমন আছো ভাবি? ভালো নেই। কেন ভাবি, কি হয়েছে? কেন, তুই জানিস না? তুই গিয়েছিস পর্যন্ত আমার সাথে কথা বলেছিস, আর যাওয়ার সময় একটু বলেও গেলি না। আমি কি তোকে পর ভাবি? তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। আর তুই? সরি ভাবি, আসলে পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো, তাই। ভাবির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। রাত শেষে সকাল। ঘুম থেকে উঠে ফোনের দিকে তাকালাম সময় দেখার জন্য, কিন্তু দেখলাম অচেনা নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসছে। ঘুম ঘুম চোখে কল বের করলাম ওই অচেনা নাম্বারে। কয়েকবার রিং বেজে কেটে আসলো, আবার কল করলাম। প্রথমবার রিং হতেই কল রিসিভ করলো। এই যে মিস্টার, আপনি কি এখনো শুয়ে আছেন নাকি? কিন্তু আপনি কে? চিনলাম না তো। ভুলে গেছো আমাকে? দেখি চিনতে পারো কিনা আমি কে। নিশ্চয়ই মনি। আমি চিনলে তাহলে? তা এত সকালে কল করেছো কেন? ওই সময়টা একবার দেখো তো কটা বাজে। 8টা। ওরে আল্লাহ, এত তাড়াতাড়ি 8টা বেজে গেল কেমনে? মাত্রই তো ঘুমাইলাম। মাত্র ঘুমাইলে মানে? রাতে কি করছো? হ্যাঁ, আরে রাতেই ঘুমাইছি, কিন্তু এখন মনে হচ্ছে মাত্রই ঘুমাইছি। ও, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। ভার্সিটি আসবে না? যাবো তো। তাড়াতাড়ি ওঠো। ওকে, রাখি কেমন? আচ্ছা। ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম। ধুর, এখন আর নাস্তা করব না, বাইরে কোথাও খেয়ে নিব।
রেডি হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার সাইডে একটা হোটেলে ঢুকে কিছু নাস্তা করে দাঁড়িয়ে আছি রাস্তার সাইডে রিক্সার জন্য। বেশি অপেক্ষা করতে হলো না, রিক্সা পেয়ে গেলাম। রিক্সায় উঠলাম, পকেটের ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম, দেখি মোর্শেদ কল করেছে। ফোন রিসিভ করলাম। দোস্ত কই তুই? এই তো রিক্সায়। ভার্সিটি আসতেছিস? কেন? তামসি তো তোকে খুঁজতেছে। কি রে, তুই হাসছিস কেন? আমি আসছি, ওয়েট। ফোন কেটে দিলাম। মনে মনে খুব হাসি পাচ্ছে, খুব খুব। বড়লোকের বেটি মাত্র ওই কয়েকটা টাকার জন্য খুঁজতেছে। মামা গেটে দাঁড়ান, ভিতরে যাওয়া লাগবে না। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে ভার্সিটিতে ঢুকে পড়লাম। আর ফোন বেজে উঠল। মনির কল ধরবো না করতে করতে ফোন রিসিভ করলাম। কই তুমি হাসান? ক্যাম্পাসে। কই দেখি না তো। তোমরা কই আছো? যেখানে বসি সেখানেই আছি। ওকে, 5 মিনিটে আমি আসছি। ফোন কেটে দিয়ে বকুলতলার উদ্দেশ্যে পা বাড়ালাম। এই তো সবাই বসে আছে। আপনার কেবল আসার সময় হলো? এই, তুই যে আসছিস আমাকে একবারও কল করছিস নাকি? তোকে প্রতিদিন কল করতে হবে নাকি? হয়েছে, তোরা থামবি একটু? আচ্ছা হাসান, তামসি তোমার উপর এত রেগে আছে কেন? কি আর বলবো ভাবি, আমিও তো জানি না। সত্যি করে বলো, তামসি তোমাকে খুঁজছে কেন? কি ব্যাপার, সবাই খালি আমাকে এমনভাবে ধরছো কেন? ওই যে আসছে দেখো। পিছন করে তাকিয়ে দেখি তামসি আর ওর কিছু বন্ধুরা আমার দিকে আসছে। দোস্ত চল আমরা এখান থেকে উঠে যাই, ওর বন্ধুগুলো ভালো না। তোমরা সবাই এখান থেকে যাও, আমি বাকিদের সব দেখছি। না, আমি যাব না। আমিও যাব না দোস্ত। মোর্শেদকে প্রায় একরকম ঝাড়ি দিয়েই যেতে বললাম। মোর্শেদ কিছুটা অবাক হয়ে সবাইকে নিয়ে উঠে চলে গেল, কিন্তু মনি যেতে চাইলো না। তাই বাধ্য হয়ে, ভাবার কিচ্ছু নেই, একটু ধৈর্য ধরে সব জানতে পারবেন। তবে মনে হচ্ছে ওরা একটা ঝামেলা করবে। ওদের হাতে স্টিক ছিল। তামসি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমি বসেই আছি। তামসি কয়েকবার আমাকে দাঁড়াতে বলল, আর পরেও আমি বসে আছি। তামসি রেগে গিয়ে আমার কলার ধরে দাঁড় করালো। সবাই আমার দিকে তাকালো। ক্যাম্পাসে ভিড় জমে গেল। কয়েকটা ছেলে আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। তো সাহস কি করে হয় আমাকে প্রেমপত্র দেওয়ার? আমি কেন তোমাকে প্রেমের প্রস্তাব দিব? তামসি আমার হাতে চিঠি ধরিয়ে দিল, কম্পিউটার দিয়ে টাইপ করা, নিচে আমার নাম দেওয়া। এখন কি বলবি তুই তোর এত সাহস কই থেকে আসলো? বিশ্বাস করো আমি দায়ী নই, তবে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। এই আমাকে বেশি রাগাস না, না হলে তোরে কিন্তু আজ এখানে কবর দেব। কানে যায় না, বলছি না আমি দেইনি। তুই আমার সাথে জোর গলায় কথা বলছিস? তোর সাহস কই থেকে আসে বলতো? ও বিশ্বাস করো আমি দেইনি, তবে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। ভালোভাবে বলছি না আমি চিঠি দেইনি। সাহসের দেখেছোটা কি, এখন দেখবা। আমি তামসিকে জড়িয়ে ধরে তামসির ঠোঁট বসিয়ে দিলাম। তামসি অনেক ঝটপট করছে, কিন্তু আমার হাত থেকে বের হতে পারছে না। কয়েক মিনিট পর আমি নিজে থেকেই ছেড়ে দিলাম। তুই আমারে তোরা দাঁড়িয়ে এর হাসি দেখছিস? মার ওকে, একেবারে শেষ করে দে। তামসির বন্ধুগুলো আমাকে মারতে শুরু করলো। সামনে দুজন আমাকে মারতে আসলো। আমি ওদের বাধা দেওয়ার জন্য এগিয়ে যেতেই পেছন থেকে কেউ একজন আমার মাথায় বাড়ি মারলো শক্ত কোনো বস্তু দিয়ে। আমি মাটিতে লুটে পড়লাম। কুত্তার বাচ্চা, ফকির হয়ে আমার সাথে প্রেম করবি না? আমার সাথে চোখ তুলে কথা বলিস, আমার সাথে উচ্চস্বরে কথা বলিস। এখন ভোগ কর আমার সাথে বেয়াদবি করার শাস্তি। হইছে, আর মারিস না, তোরা ছেড়ে দে। যা, তোর জীবন ভিক্ষা দিয়ে দিলাম। তামসি ওর বন্ধুদের নিয়ে চলে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে আসতে লাগলো। মনি, মোর্শেদ আর রোমানা আমার দিকে দৌড়ে আসছিল। এইটুকু শুধু দেখারই ভাগ্য ছিল। আর জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে আসলো কোনো সন্ধ্যায়। পাশে মনি বসে আছে, কিন্তু চারিপাশে তাকাতে লাগলাম। এটা কোনো বড় ক্লিনিক হবে হয়তো। একটা রুম, একটাই বেড। আমার জ্ঞান ফিরেছে দেখে মনি ডাক্তারকে ডাকতে গেল, আর ডাক্তারকে টেনেই নিয়ে আসলো। আঙ্কেল দেখেন, হাসানের জ্ঞান ফিরছে। ডাক্তার আমাকে চেক আপ করতে লাগলো। মামনি, আর ভয় নেই। এই যে হাসান, জানো তোমার কয়দিন পরে জ্ঞান ফিরে আসলো? আমি মাথা ঘুরিয়ে না সূচক উত্তর দিলাম। 1 সপ্তাহ পরে তোমার জ্ঞান ফিরল। আর এই 1 সপ্তাহ তোমার পাশে তোমার বন্ধু যেভাবে থাকছে আর যে সেবা করছে, তোদের সবাই হয়তো ভালো হয়ে উঠেছ। বিশেষ করে মণিমামনি তোমার পাশে থেকে 1 মিনিটের জন্য সরেনি। আমি মনির দিকে তাকালাম।
মেয়েটার চোখ মুখ অনেকটাই শুকিয়ে গেছে। মোর্শেদ কই? এখন তুমি রেস্ট নাও। ডাক্তার চলে গেল। এই তোমার এই অবস্থা কেন? তুমি তামসির সাথে লাগতে যাবে না, ও অনেক খারাপ। বুঝলাম, তুমি বাসায় যাও, রেস্ট নাও একটু। আমাকে রেস্ট নেওয়া লাগবে না স্যার, আপনি আগে সুস্থ হয়ে ওঠেন। বাসায় সবাই জানে? কি জানবে? তুমি যে এখানে আছো। আম্মু আসছিল, তোমাকে দেখে গেল সকালে। ও আচ্ছা, তুমি বাসায় যাও, রেস্ট নাও। বলছি না আমার রেস্ট লাগবে, বেশি কথা বলবে না বলে দিলাম। এতে রাগার কি আছে? বুঝলাম না। বুঝতে হবে না। আমার ফোনটা কই? ইমা, তোমার ফোনটা কই যেন পড়ে গেছে। ও, তোমার ফোনটা একটু দাও তো। আচ্ছা, এই নাও। মনির থেকে ফোন নিয়ে আব্বুর নাম্বারে কল করলাম। প্রথমবার রিং বাজতেই ফোন রিসিভ করলো। আমি আব্বুকে সালাম দিলাম। প্রথমে চিনতে পারেনি, পরে চিনতে পারলো। তোমার কি হয়েছে? তোমাকে একটু দিন ধরে কল করছি। আসলে আব্বু, আমার না। কি হয়েছে তোমার? আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার ফোনটাও হারিয়ে ফেলেছি। কি? তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? জি আব্বু, আমি ঠিক আছি। আমি কাল বাসায় আসছি। আর একটু কথা বলে ফোন রেখে দিলাম। কাল তুমি বাসায় যাবে? আবার কবে আসবে? কয়েকদিন পরে আসবো। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের কাছ থেকে কথা বলে আসি। আচ্ছা। মনি চলে গেল ডাক্তারের সাথে কথা বলার জন্য। আমি বসে আছি। একটু পরে মনি আসলো। কি বললো ডাক্তার? সমস্যা নাই, কাল তুমি যেতে পারবে বাসায়। এখনকার বিল কত আসছে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। তো দিতে হবে না? আমি দিচ্ছি। আরে তুমি কেন দিতে গেলে? আচ্ছা বলো, কত দিচ্ছো তুমি? আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমাকে পর করে দিচ্ছ যে? পর করে দিচ্ছি আবার কই? হাসান, তোমাকে কিছু বলার আছে আমার। বলো। আসলে কিভাবে বলি কথাটা? আরে বলো, কোনো সমস্যা নেই। আসলে আমি তোমাকে যেদিন বাসে দেখেছি, ওই দিন তোমাকে আমার ভালো লাগে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি হাসান। আমাকে তোমার পাশে থেকে তোমার সেবা করার সুযোগ দেবে? আমি জানতাম এইরকম কিছু একটা হবে। তার মানে ওই বাসের বোরকা পরা মেয়েটি তুমি? আমায় সেদিন সন্দেহ হচ্ছিল, যেদিন তোমাকে আমার জন্মদিনের পার্টিতে দেখি। আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমাকে ভাবতে হবে। যত খুশি সময় নাও, তবে আমি হ্যাঁ সূচক উত্তর চাই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। ওকে। মনি চলে গেল বাইরে। এখন আপনারাই বলেন আমার কি করা উচিত। মনি আমাকে অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। মনি চলে আসবে খাবার হাতে নিয়ে। তারপর মনি নিজের হাতে আমাকে খাইয়ে দিল। আমিও না করতে পারলাম না, জোর করেই খাওয়ালো। তারপর মনি খেয়ে নিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসায় যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। মনি ঘুম থেকে উঠে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। কি দেখো এইভাবে? কিছু না। ওই বাসায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? ভুলে যাব কেন? আমরা গল্প করছিলাম, তখন মোর্শেদ চলে আসলো। কি ব্যাপার, কি চলে? কখন আসলি? মাত্র আসলাম। শুনলাম বাসায় যাবি নাকি আজ? শরীরের অবস্থা এমন কেমন? এই তো ভালো। ওদের মতন বন্ধু থাকলে শরীর কি, মনটাও খারাপ থাকবে না। মনি বাইরে গেল। দোস্ত, মনি তোকে অনেক ভালোবাসে। যেদিন তোকে বাসে দেখে ওই দিন তোকে পছন্দ করে, আর যখন তোকে ভার্সিটিতে দেখে আমাকে। জানি, কিন্তু শালা তুই আমাকে বলিসনি কেন? কি করে আসলে? সে আমাকে বলতে বারণ করেছে। রাতে বলেছিল। তুই কি বলছিস? আমি সময় নিয়েছি একটু। এতে সময় নেওয়ার কি আছে? মেয়েটা তোকে অনেক ভালোবাসে। এই কয়দিন তোর পাশে থেকে একটু সরেনি, এমনকি বাসায় পর্যন্ত যায়নি। ওর আম্মু আসছিল, তারপরেও দোস্ত এড়ে ছেড়ে যাস না। মনি চলে আসলো। হাসান চলো, গাড়ি চলে এসছে। গাড়ি চলে আসছে মানে? আমাকে বলছিলাম গাড়ি পাঠিয়ে দিল। চলো, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। আরে না, আমি বাসে যাব। কেন? তোমার এই অবস্থায় বাসে যাওয়া ঠিক হবে না। চলো বাসায় দিয়ে আসি আমি। তাহলে ট্রেনে যাব। আমি গেলে সমস্যা কি? একটু সমস্যা আছে, পরে সবাইকে নিয়ে যাব। আচ্ছা চলো, স্টেশনে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা। মোর্শেদ, তুই হাসানকে নিয়ে গাড়িতে যা, আমি আঙ্কেলের সাথে দেখা করে ছাড়পত্রটা নিয়ে আসি। আচ্ছা। মোর্শেদ গাড়িতে উঠেনি, নিচে দাঁড়িয়ে রইল। মনি চলে আসলো হাতে কিছু মেডিসিন নিয়ে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। আমার একটু কাজ আছে, তুই যা।
মনি গাড়িতে উঠে আমার পাশে বসলো। মোর্শেদ যাওয়ার সময় আমার চোখ টিপ দিয়ে গেল। কি হারামি দেখছেন? গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। মনি কই যেন ফোন দিয়ে আমার জন্য ট্রেনে কেবিনের টিকিট করলো। দুজনে বসে আছি চুপচাপ নীরবে। চারিদিকে কেমন যেন একটা হয়ে আসলো। নীরবতা ভেঙে, নিজের যত্ন নিও কেমন? তুমিও সময় মতো ওষুধগুলো খেও। আর হ্যাঁ, আমার উত্তর যদি হ্যাঁ না পাই, সত্যি আমি মরে যাব কিন্তু। আমরা মনে হয় চলে আসছি। চলো, ট্রেনও চলে এসছে, তোমাকে উঠিয়ে দিয়ে আসি। না, আমি পারবো। কি করছো? ব্যাগটা আমাকে দাও, বলছি না দিতে। মনি আমার থেকে ব্যাগটা নিয়ে আমার হাত ধরে টেনে উঠলো, আমাকে কেবিনে দিয়ে আসলো। ওই, সাবধানে যাবে কেমন? তুমিও সাবধানে থেকো কেমন? আচ্ছা, ট্রেন ছাড়ছে, আমি নামলাম। মনির চোখের জল ভিজে গেল। তোমায় অনেক ভালোবাসি হাসান। মনি চোখ মুছতে মুছতে ট্রেন থেকে নেমে পড়লো। সত্যি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আর আমি কি না তামসির মতন ফালতু মেয়ের পিছনে পড়ে আছি? এইবার তামসিকে একটা উচিত শিক্ষা দেবো বাসা থেকে ঘুরে এসে। শরীরটা কেমন যেন দুর্বল লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। অনেক সময় লাগলো বাসায় যেতে। ঘুম ভাঙলো বিকেল 5টায়। জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছি আমি। এখন কই? ও, চলে আসছি তো। নিজের শহরেও অনেকটা আনন্দ হচ্ছে, আবার ভয়ও লাগছে। কি যে হয়, বাসায় গেলে আব্বু আমাকে এইভাবে দেখে তো অনেক কষ্ট পাবে। ধুর, আব্বুকে বুঝিয়ে বলবো, তাহলেই ঠিক হবে। ট্রেন থামলো, মানে স্টেশনে চলে আসলাম। ট্রেন থেকে নেমে পড়লাম। তারপর একটা রিকশায় উঠলাম। রিকশা তার আপন গতিতে চলতে লাগলো, আর আমি আমার মনের ভেতরে আপন গতিতে ভাবতে লাগলাম আব্বুকে কি করে বুঝাবো। ভাবতে ভাবতে চলে আসলাম বাসার সামনে। রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে গেট খোলার জন্য দারোয়ান চাচাকে ডাক দিলাম। দারোয়ান চাচা তো গেট খুলে আমাকে এই অবস্থা দেখে হা করে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে, আমি হাতের ইশারায় না করে দিলাম। বাসায় ঢুকতেই সবাই চমকে গেল। আব্বু সোফায় বসে কিছু আঙ্কেলদের সাথে গল্প করছিল। আমাকে দেখেই দাঁড়িয়ে গেল আর সব আঙ্কেলদের চলে যেতে বলল। সবাই চলে গেল। আমি আব্বুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আব্বু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দিল। আমিও আর পারলাম না, আমিও কান্না শুরু করে দিলাম। কয়েক মিনিট পরে, তুমি না বললেও তুমি ঠিক আছো, তাহলে মাথা কপালে হাতে এত ব্যান্ডেজ কেন? কেমন আছো আব্বু? দেখছো না কেমন আছি? ভাইয়া ভাবি কই? ওরা আমেরিকা গিয়েছে কি যেন একটা কাজে। তোমার এই অবস্থা কেন মনে হলো? সব বলবো আব্বু, আমার অনেক খারাপ লাগছে। একটু রেস্ট নেই, রাতে সব বলবো। আমার রেস্ট নেওয়ার কথা শুনে যেন আব্বু আরও উত্তেজিত হইল। সবাইকে ডাকতে লাগলো। কে কোথায় আছো? আমার ছেলে রেস্টের ব্যবস্থা করো। আব্বুর ডাক শুনে সব কাজের মানুষ, সিকিউরিটি গার্ড চলে আসলো আমার কাছে। তোমরা সবাই যে যার কাছে যাও। ওদের যেতে বলছো কেন? আব্বু, আমি কি আবার চলে যাব এক্ষুনি? আব্বা সবাইকে ঝাড়ি দিয়ে বলল, কানে শুনো, তোমাদের যেতে বলেছে আমার ছেলে। সবাই চলে গেল। বাপ বেটার রাগ দেখে হাসি মুখে, হ্যাঁ এটাই আমার আব্বু। আমি ব্যাগটা রেখে আমার রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। চোখে চোখ বন্ধ করলে মনির জলে ভেজা চোখ দুটো ভেসে উঠছিল। আমি আমার পকেটে হাত দিলাম ফোন বের করার জন্য। পকেটে হাত ঢুকিয়ে কোনো ফোন পেলাম না, তবে একটা চিরকুট পেলাম। ও, ভুলে গেছিলাম, আমার ফোন তো হারিয়ে ফেলেছি। এখন মনিকে কি করে বলবো আমি বাসায় আসছি? না জানি কত চিন্তা করছে মেয়েটা। আমার তো মনির ফোন নাম্বারটাও মনে নেই। ধুর, মুর্শেদের নাম্বারটাও মনে করতে পারছি না। এখন কি করব? ধুর, কিছুই মনে করতে পারছি না। ও হ্যাঁ, আব্বুর কাছে মনির নাম্বার পাওয়া যাবে। গতকাল ফোন দিয়েছিলাম তো। আমি আমার রুম থেকে বের হয়ে আব্বুকে ডাকতে লাগলাম, কিন্তু একটা কাজের চাচা বলল আব্বু নাকি বাইরে কই যেন গেল এক্ষুনি। ধুর, ভালো লাগে না। হঠাৎ মনে পড়ল পকেটের চিরকুটের মতন কিছু একটা হাতে লাগছিল। আমি আবার পকেটে হাত ঢুকিয়ে কাগজটা বের করলাম। যা ভাবছিলাম তাই। চিরকুট, তবে বেশি বড় না, খুব সুন্দর করে ভাঁজ করা ছিল। চিরকুটের ভাঁজ খুলে পড়তে শুরু করলাম। বেশি বড় ছিল। হাসান, খুব অবাক হচ্ছে তাই না? তোমার পকেটে চিরকুট কি করে আসলো? হ্যাঁ হাসান, আমি তোমার পকেটে চিরকুটটা রেখেছি যাতে বাসায় গিয়ে আমাকে ভুলে না যাও। অনেক ভালোবাসি হাসান, অনেক অনেক। বুঝলাম এটা মনির কাজ। সত্যি মেয়েটা অনেক ভালোবাসে আমায়। রাত 8টায় আব্বু আসলো খেতে ডাকতে। আব্বু আর আমি টেবিলে বসে খাচ্ছি চুপচাপ। আমিও খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে পড়লাম। হাসান, তোমাদের সাথে কিছু কথা আছে। জি আব্বু, বলেন। এইখানে না, আমার রুমে এসো। আচ্ছা। আমি আব্বুর সাথে আব্বুর রুমে গেলাম। আব্বু পকেট থেকে একটা মেয়ের ছবি বের করে আমার হাতে ধরিয়ে দিল।
দেখো তো পছন্দ হয় কি না। আমার বন্ধুর মেয়ে ঢাকায় থাকে। ভালো তো। তাহলে আমি কি বন্ধুকে পাকা কথা দিব? কিসের পাকা কথা দিবেন আব্বু? তোমার সাথে ওর বিয়ের কথা। আব্বু, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনি জানতে চাইছিলেন না আমার এমন অবস্থা কি করে হলো? বলো। আসলে আব্বু, আমার অ্যাক্সিডেন্ট হয়নি। তাহলে কি হয়েছে বলো আমাকে। কে তোমাকে মারছে? নামটা শুধু একবার। আব্বু, উত্তেজিত হলে বলবো না কিন্তু। আচ্ছা বলো। আমি বলতে শুরু করলাম তামসির সব কথা। আব্বু কাঁদছে আমার গল্প শুনে। সামান্য একটা এমপির মেয়ে হয়ে তোমার গায়ে হাত তুললো, তোমাকে মার খাওয়ার, তারপর তুমি চুপচাপ সহ্য করলে? আসলে আব্বু, আমি তামসিকে অনেক পছন্দ করতাম। ওকে বুঝিয়ে তামসির সাহেবের তোমার বিয়ে হবে, চিন্তা করো না। না। কি না? আমি তামসিকে না আব্বু, আমি মনিকে বিয়ে করতে চাই। মনে কি? জানেন আব্বু, আমি হসপিটালে প্রায় 1 সপ্তাহ জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তখন মনি আমার পাশে ছিল। 1 মিনিটের জন্য কোথাও সরে যায়নি। বলতে পারেন আমি আপনার সামনে দাঁড়িয়ে এখন কথা বলছি তার শুধু মনির জন্য। মনি মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি আব্বু মনিকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়ে? না, একদম সঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছো। তোমার বিয়ে মনির সাথেই হবে। ধন্যবাদ আব্বু। আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু, আমি তামসিকে উচিত শিক্ষা দিতে চাই। আমাকে সাহায্য করবেন না? বলো কিভাবে সাহায্য করব? আমি এবার তোমার পরিচয় ভার্সিটিতে ঢুকবো। এইটা কোনো ব্যাপার? তুমি তোমার আব্বুর পরিচয়ে ঢুকবে, এটা তো তোমার অধিকার। ভার্সিটিতে যাওয়ার ব্যবস্থা করুন। আর কয়টা দিন বাসায় থেকো, রেস্ট নাও, তারপরে না হয় যেও। আচ্ছা। অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ে যাও। আচ্ছা আব্বু, গুড নাইট। গুড নাইট। অনেক ভালো লাগছে আব্বুর কাছে সব কথাগুলো মন খুলে বলতে পেরে। নিমিষের মাঝে মনটা আবার খারাপ হয়ে গেল। কেননা মনি হয়তো আমার ফোনের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি না পাচ্ছি মনির নাম্বারে মনে করতে, আর না পাচ্ছি মোর্শেদের নাম্বার মনে করতে। ও শিট, আব্বুর ফোনে তো মনির নাম্বার ছিল। ধুর, এখন কি করা যায়? আব্বু তো ঘুমিয়ে পড়েছে। নাকি সকালে যাব আব্বুর রুমে? না, সকালে আব্বুর ফোন থেকে নাম্বার নিয়ে কল করব। অন্যদিকে মনি ফোন হাতে নিয়ে বসে আছে হাসানের কলের অপেক্ষায়। অনেক চিন্তাও হচ্ছে মনির। হাসান, ঠিকমতো বাসায় পৌঁছে গিয়েছো তো, নাকি কোনো কিছু হয়েছে? না, ভাবতে পারছি না। হাসানের সাথে কথা বলতে হলে আমাকেই কল করতে হবে। মনি আর কিছু না ভেবে হাসানের আব্বুর নাম্বারে কল করলো। ঘুম ঘুম চোখে হাসানের আব্বু ফোন রিসিভ করলো। মনি সালাম দিল। হাসানের আব্বু সালাম দিল। আঙ্কেল, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? আঙ্কেল, আমি হাসানের বন্ধু মনি। ও, কেমন আছো মামুনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, যদি কিছু মনে না করতেন, হাসানের সাথে একটু কথা বলা যাবে? অবশ্যই বলবে। তুমি না বলবে কে বলবে মামুনি? ওর তো ফোন নেই, হারিয়ে ফেলেছে। ও, বুঝতে পারছি। নাম্বার দিচ্ছি মামুনি, কল করো। হাসানের আব্বু ফোন কেটে দিয়ে হাসানের রুমের টেলিফোনের নাম্বারে দিল। হাসান শুয়ে মনির কথা মনে করছে। মেয়েটা হয়তো এখন কষ্ট পাচ্ছে। টেলিফোনটা বেজে উঠল। হাসান বিরক্ত ভাব নিয়ে ফোনটা ওঠালো। হাসান। হাসানের বুকে কেমন একটা যেন চিনচিন ব্যথা অনুভব করলো। মনি। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? জানি না। সরি। থাক, সরি বলতে হবে না। তুমি যদি চাইতে আঙ্কেলের ফোন থেকে কল দিয়ে কথা বলতে পারতে। আব্বু বাসায় ছিল না তো। হয়েছে, আর বলতে হবে না। রাগ করো না প্লিজ। রাগ করব কেন? কেউ হয়তো জানে না তার জন্য কতটা কষ্ট পায়। সরি বললাম তো। থাক, ওষুধ খাচ্ছ তো? খাচ্ছি। আবার কবে আসবে হাসান এখানে? কয়েকদিন পরেই। কয়েকদিন বলতে কতদিন? 3-4 দিন। না, তুমি কাল পরশু চলে আসো প্লিজ। আচ্ছা, দেখছি। কোনো দেখা দেখি না, তুমি আসবে, এটাই শেষ কথা। আচ্ছা। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমাও তো, সকালে কল করবে। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ল দুজনেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বুর রুমে গেলাম। শুভ সকাল আব্বু। আব্বু শুভ সকাল। নাস্তা করছো? জি আব্বু, করলাম। এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। না আব্বু, একটা কথা বলার জন্য আসলাম।
বলো। আমি কালকেই চলে যাব। বুঝেছি। আমার বৌমা বুঝি খুব কষ্ট পাচ্ছে আমার ছেলেকে না দেখে। আব্বু তুমিও না? যাও, চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে রাখবো। আর এই নাও তোমার নতুন ফোন, কালকে নিয়ে আসছিলাম, দিতে ভুলে গেছিলাম। ফোন নিয়ে চলে আসলাম আমার রুমে। অন্যদিকে মনি, রমনা ও মোর্শেদ ক্যাম্পাসে বসে গল্প করছিল। তখন তামসিও এদের দেখতে পেয়ে এদের কাছে আসলো। তোমাদের বন্ধু হাসানকে দেখছি না, হাসান কই? আপনি তো ভালো জানেন, ওইভাবে মারার পর এখন জানতে আসছেন তাই না? আসলে মোর্শেদ, আমি আমার ভুল বুঝতে পারছি। কয়েকদিন থেকে হাসানকে খুব খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কেন, সেদিন কি মার কম দিছেন তাই বেশি দেওয়ার জন্য খুঁজতেছেন নাকি? আরে না, সরি বলার জন্য। আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে কি করব, ছোট থেকে যা চেয়ে এসেছি তাই পেয়েছি, যা ভালো লাগে তাই করতাম, যার জন্য। তা হঠাৎ কেন এমনটা মনে হলো? সত্যি বলতে কি, হাসানের অনুপস্থিতিতে এমনটা মনে হচ্ছে। হাসানের দুষ্টুমিগুলো অনেক মিস করছি। ও, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? কেন না, তবে একটা শর্ত আছে। কি শর্ত মোর্শেদ? কোনো কিছু অহংকার দেখানো বা পাওয়ার দেখা যাবে না। বললাম তো আমার ভুল আমি বুঝতে পারছি। আচ্ছা যা, 20 টাকার বাদাম নিয়ে এসে এখানে বস, আড্ডা দিব। আচ্ছা। তামসি বাদাম নিতে চলে গেল। বুঝলাম না, কি এমন হঠাৎ হয়ে গেল যে এতটা চেঞ্জ? সেইটা আমিও ভাবতেছি। আমার তো মনে হয় আবার কোনো প্ল্যান করছো। এই চুপ তোরা, তামসি আসছে। তামসি বাদাম নিয়ে চলে আসলো। বাদাম খাচ্ছে আর সবাই গল্প করছে। থুর, হাসানকে ছাড়া আড্ডা জমে নাকি? আচ্ছা, কেউ তোরা এখনো বললি না, কিন্তু হাসান কোথায় আছে, কেমন আছে, কবে আসবে? হাসা ওর গ্রামের বাসায় গিয়েছে, তবে আসবে তা তো বলতে পারবো না। হাসানের ফোনও তো হারিয়ে ফেলেছে, তাই আর কি কোথাও হয়নি। ও। মনি কিছুই বলছে না, চুপচাপ খালি শুনেই যাচ্ছে। কি বলবে, মনির মনে অচেনা একটা ভয় কাজ করতে লাগছে। আচ্ছা তোরা থাক, আসছি। কোথায় যাবি? ভালো লাগতেছে না, মাথা কেমন জানি করে, আমি বাসায় যাব। মনি, আমিও তাহলে তোমার সাথে যাই, তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। ধন্যবাদ, লাগবে না, আমি যেতে পারবো। মনি চলে গেল। আচ্ছা, তোমরা কি সত্যি আমাকে বন্ধু ভাবছো তো নাকি? সত্যিই বন্ধু ভাবি। তাহলে মনি এমন করে চলে গেল কেন? আসলেই মেয়েটার হঠাৎ কি হলো, মনটাও খারাপ করে চলে গেল। ক্লাসের সময় হয়েছে মোর্শেদ। চলো ক্লাসে যাই। রোমানা, মোর্শেদ আর তামসি ক্লাসে চলে আসলো। ক্লাস শেষ করে সবাই বেরিয়ে ক্যাম্পাসে আসলো। ক্যাম্পাসের অনেক ছেলে মেয়েরা বলছে কাল নাকি তথ্যমন্ত্রীর ছেলে ভার্সিটি আসবে। ব্যাপার কি, তোরা একটু বস তো, আমি আসছি। আচ্ছা। মোর্শেদ চলে গেল ব্যাপার কি তা জানার জন্য। কয়েক মিনিট পরে আসলো মোর্শেদ। এই আমাদের সাথে পড়ে তথ্যমন্ত্রীর ছেলে, আমরা কি তারে কেউ চিনো? কি বলো, আমাদের সাথে তথ্যমন্ত্রীর ছেলে পড়ে? কাল নাকি আসবে। তামসি, তুই কি চিনিস? না তো। ব্যাপার না, এটা আসছে কয়দিন, আবার হয়তো তোর মতো ভাব মারবে। মোর্শেদ। আচ্ছা রাগিস না এত। আচ্ছা, তোর গার্ডগুলোরে আজ ক্যাম্পাসে দেখছি না। আব্বুকে বলে ওদের আমার সাথে আসতে বারণ করিয়েছি, তবে একজন আছে, সে গাড়িতে আছে। ওহ ভালো, তুই আমার নতুন বন্ধু হলি। আজ চল ট্রিট দে। আচ্ছা চলো। মোর্শেদ, কি শুরু করলি? আচ্ছা তাহলে আজ না, হাসান মনি যেদিন থাকবে সেদিন ট্রিটটা নিব। এখন ওঠ, বাসায় যাব। আচ্ছা তাহলে আমিও আসি। তামসি চলে গেল। মোর্শেদ আর রোমনাও চলে গেল। এদিকে মনি বাসায় এসে হাসানকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর হাসান রিসিভ করলো। হাসান বলো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? মোর্শেদের নাম্বারটা দাও তো। একটু পরে দিচ্ছি। কি করছো? কি আর করবো, বসে আছি। তুমি? আমিও। তুমি কবে আসবে এখানে? কালকে। সত্যি? তুমি বলছো আর আমি যাব না, তা কি হতে পারে? ওলে বাবালে, হাসান এখনো বললে না কিন্তু। কি বলবো? তুমি আমাকে ভালোবাসো কি না? সেটা না হয় পরেই শুনো।
আচ্ছা হাসান, মাত্র ভার্সিটি থেকে আসলাম, গোসল দেব, বাই। মোর্শেদের নাম্বারটা? মেসেজ করে দিচ্ছি। কি হলো? এটা মোবাইল না। আচ্ছা, ব্যাপার না, আমার নতুন ফোন থেকে কল করছি, তুমি ওই নাম্বারে মেসেজ করে দাও। কবে কিনলে? কি নতুন ফোন, গাধা? আব্বু কালকে নিয়ে আসছিল আর আজ দিল। ও। এভাবে গল্প করার পর ফোন কেটে দিল মনি। মনি ভাবতে শুরু করলো, ভয় পেতে শুরু করে দিল, আপন মানুষকে হারিয়ে ফেলবে না তো। এসব চিন্তা ওই দিন রাতে মনিকে ঘুমাতে দিল না। সকাল 8টার দিকে মোর্শেদ মনিকে কল করলো। মোর্শেদ বল। হাসান আসছে তো? জানি। তো ভার্সিটি যাবি না? হাসান তো ভার্সিটিতেই আগে আসবে। ও মনেই ছিল না, এই রেডি হয়ে আসতেছি। আচ্ছা আয়। মনি জানতও না আর হাসানও বলেনি যে হাসান প্রথমে ভার্সিটিতে আসবে, তাই মনে মনে একটু কষ্ট পেল। তাহলে কি হাসান আমাকে ভালোবাসে না? দূর, কি ভাবছি, এসব হয়তো আমাকে চমকে দেওয়ার জন্য আসবে। এসব হাজার রকম চিন্তা মাথায় মনি রেডি হয়ে ভার্সিটি গেল। ক্যাম্পাসে হেলিকপ্টারে ল্যান্ড করার জায়গা করছে। ওই তো মোর্শেদ, ওর থেকেই জানতে হবে। মোর্শেদ, চলে আসছিস? এখানে কি হচ্ছে? মন্ত্রীর গুণধর পুত্র আসবে হেলিকপ্টার নিয়ে। ও, রোমানা আসে নাই? রোমানা আর তামসি ওই দিকে বসে আছে। ও চল। দোস্ত ওয়েট, ওই যে হেলিকপ্টার চলে আসছে, চল দেখি ছেলেটারে। তামসি আর রোমানাও চলে আসলো। তোরা এখানে আসলি কেন আবার? দেখবো মন্ত্রীর ছেলেরে। দেখ, মন ভরে দেখিস, ভালো লাগলে বলিস। মোর্শেদ, তাহলে ওই দিকটায় দাঁড়ায়। সবাই এক সাইডে দাঁড়িয়ে পড়ল মন্ত্রীর ছেলেরে দেখার জন্য। হেলিকপ্টার ল্যান্ড হবে আর 2 মিনিট আগে কয়েক কালো গাড়ি ভার্সিটিতে ঢুকলো। কিছু এমপি আর নেতারাও আসছিল, কেননা তথ্যমন্ত্রীও আসছে। কয়েকটা পুলিশের গাড়িও ঢুকলো ক্যাম্পাসে। পুলিশগুলো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গায় চারপাশে দাঁড়িয়ে পড়ল। হেলিকপ্টার ল্যান্ড হলো, ভার্সিটির সভাপতি আরও অনেকেই ফুলের মালা হাতে নিয়ে এগিয়ে গেল হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টারের সামনে সিট থেকে একটা কালো পোশাকধারী লোক বড় হয়ে হেলিকপ্টারের দরজা খুলে দিল। প্রথমে মন্ত্রী নামলো, তারপরে কালো স্যুট প্যান্ট পরা, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে নামলো, কিন্তু কেউ মুখ দেখতে পাচ্ছে না, কেননা সে তো মাটির দিকে মাথা নিচু করে আছে। দোস্ত, মন্ত্রীর ছেলে মাথা তুলে না কেন? আমি কি বলবো? সবাই যখন মন্ত্রী আর মন্ত্রীর ছেলেকে স্বাগতম জানানোর জন্য কাছে চলে আসলো, মন্ত্রীর ছেলে মাথার ক্যাপ খুলে চশমাটা খুলে মাথা তুলে দাঁড়ালো। এ মন্ত্রীর ছেলে? সবার মুখে একই কথা। দোস্ত, আমার দোস্ত মন্ত্রী বেটা। হাসান মন্ত্রীর ছেলে? হাসান মন্ত্রীর ছেলে? হাসানকে দেখে হাসানের শিক্ষকরাও চমকে গেল, আর সবচেয়ে বেশি চমকে গেল তামসি আর তার গুন্ডা বন্ধুরা। মনি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হাসানের আব্বু হাসানকে তার শিক্ষকদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিল, আবার আর ওই এলাকার নেতা এমপি সবার সাথে পরিচয় করিয়ে দিল, মানে তামসির আব্বুর সাথেও। হাসান যখন সামনের দিকে পা বাড়াবে, তখনই হঠাৎ একটি মেয়ে এসে হাসানকে জড়িয়ে ধরল। এই এই কে তুমি? এই কুত্তা, বিলাই, হনুমান, লাল বাদর, আমাকে চিনিস না? আরে তুই? আমাকে ভুলে গেছিস তাই না কুত্তা? তোকে কিভাবে ভুলি, তুই তো আমার কলিজা। সত্যি? এই করছিস কি, সবাই দেখছে তো। সরি। মেয়েটি যখন আব্বুকে দেখলো। আরে সুলতানা মামুনি, তুমি? হ্যাঁ আঙ্কেল। তুমি এখানে লেখাপড়া করো নাকি? আসলে আঙ্কেল, আমি এখানে পড়তাম না, কালকে ট্রান্সফার হয়েছি। ও ভালো। আচ্ছা মামুনি থাকো, তাহলে আমরা আসছি। ওকে আঙ্কেল। আর হাসান, তোর নাম্বারটা আমাকে দে তো। ওকে নাও, 018। অন্যদিকে মনির মনটা নিমিষেই কালো হয়ে গেল। সে কি তার কলিজাকে হারাবে না তো? আর তামসি ভাবতেছে
এই মেয়েটা যে হাসানকে জড়িয়ে ধরছে সবার সামনে, আর হাসান কিছু বলছে না। আমার হাসানকে চাই, যে করেই হোক। হাসানের আব্বু হাসানের কানে কানে বলে, এবার আমাকে আমার বৌমার মুখটা দেখানো হবে, যাবে কি? আব্বু অবশ্যই। ফোন দিয়ে ভিতরে আসতে বলো। আচ্ছা। হাসান মনিকে কল করলো। মনি, তোর ফোন বাজে। মনি ফোনের দিকে তাকালো। হাসান ফোন দিচ্ছে। মনি ফোন রিসিভ করলো। মনি, তুমি এক্ষুনি অফিস রুমে চলে আসো। মনি কিছু বলতে যাবে, তখনই হাসান ফোন কেটে দিল। কই যাচ্ছিস? হাসানের কাছে ফোন দিয়েছিল আর যেতে বলল। আচ্ছা যা। আমিও একটু আসছি। মনি অফিস রুমে চলে আসলো। অফিস রুমের ভেতরে শুধু হাসান আর তার বাবা অপেক্ষা করছিল মনির জন্য। মনি অফিস রুমে ঢুকে তো অবাক, শুধু বাপ বেটা রয়েছে। মনি হাসানের আব্বুর পা ছুঁয়ে সালাম করলো। সুখী হও মামুনি, তোমার কথা হাসানুর মুখ অনেক শুনেছি, তাই তোমাকে দেখার জন্য আমি হাসানকে বলেছিলাম তোমাকে এখানে আসতে। কিছু মনে করুনি তো মামুনি এর জন্য? আঙ্কেল কি যে বলেন না, কি আবার মনে করব? তাছাড়া হাসান ডাকলেও কিছু মনে করতাম না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আঙ্কেল আপনি বললেন তো, আমি লজ্জা পেয়েছি। কই না তো। দেখছো আব্বু আমি জানি। তুমি চুপ করো, তোমার থেকে চাইনি তো। মনি তার বাসার ঠিকানা হাসানের আব্বুকে দিয়ে দিল। আচ্ছা হাসান ক্লাসে যাবে না? না মামুনি, হাসান আজ ক্লাস করবে না, ওর একটু কাজ আছে। আচ্ছা আঙ্কেল তাহলে আমি আসি। মনি হাসানের আব্বুকে সালাম দিতে চলে গেল। বাড়ি মিষ্টি মেয়ে, তোমার পছন্দ আছে বলতে হয়। আব্বু। হাসানের আব্বুর ফোন বেজে উঠল। তানসির আব্বু কল করছে, মানে এখানকার এমপি কল করছে। হাসানের আব্বু কথা বলল। হাসান এখানকার এমপি দাওয়াতে করলো। কেন আব্বু? তা তো জানি, অনেক রিকোয়েস্ট করেছে আজ তাদের বাসায় লাঞ্চ করার জন্য। ও, এখানকার এমপি তো বাইরেই দাঁড়িয়ে আছে। চলো তোমাকে এমপির সাথে পরিচয় করিয়ে দিই। লাগবে না। হাসানের আব্বু এমপিকে কল করে ভেতরে আসতে বলল। হাসান আর হাসানের আব্বু ভিতরে বসে আছে। একটু পরে এমপি আর এমপির মেয়ে মানে তামসি আসলো। তামসির আব্বু আর তামসি হাসানের আব্বুকে সালাম করলো। হাসান ও তামসির আব্বুকে সালাম দিল। তাদের মাঝে একটু ভালো মন্দ গল্প হলো। তারপরে পরিচয় করিয়ে দিই, এইটা আমার কলিজার টুকরা, আমার ছেলে হাসান, তোমার এলাকার ভার্সিটি পড়ে। আজকেই প্রথম জানলাম হাসান আপনার সন্তান। আর আমার পাশে যে আছে এটা হলো আমার একমাত্র মেয়ে তামসি। শুনলাম। আজ কিন্তু লাঞ্চ আমাদের বাসায় করবেন। আচ্ছা সমস্যা নেই। হাসান তুমি কি তামসিকে চিনতে? জি আঙ্কেল, খুব ভালো করেই চিনতাম। তামসি হাসানের কথা শুনে ভয় পেয়ে গেল আর মাথা নিচু করে ফেলল। আচ্ছা চলেন, বাসায় গিয়ে রেস্ট করবেন একটু। আব্বু আমার দিকে একবার তাকালো, তারপর আবার যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আব্বু আমার গাড়ি কোথায়? হাসান বাবা তুমি এখন আমার গাড়িতে আসো, তোমার আব্বু আমাদের গাড়িতেই উঠবে। কি আর করার, আব্বু কোনো কথা না বলে এমপির গাড়িতেই উঠে বসলো, তাই আমিও উঠে পড়লাম। দূর থেকে মনি সব দেখছে। হাসান তামসির সাথে এক গাড়িতে উঠল। প্রথম সিটে তামসির আব্বু আর হাসানের আব্বু, পিছনের সিটে হাসান আর তামসি। হাসান আর তামসির মাঝে অনেকটা দূরত্ব ছিল, কিন্তু তামসি হাসানের দিকে সরে আসতে লাগলো। হ্যাঁ, কি হচ্ছে এটা? ওই কিছু না তো। কিচ্ছু না হলেই ভালো। আবার তামসি সরে বসলো আর মনে মনে বলতে লাগলো, হাসান আমি তোমাকে যে করেই হোক আপন করে নেবই নেব, যতই দূরে যেতে চাও না কেন। তামসি এবার তার হাতটা আস্তে আস্তে হাসানের হাতের উপর রাখলো। কি হচ্ছেটা কি? আমি কি গাড়ির মাঝে চিল্লাবো? উমা তুমি মেয়ে নাকি যে চিল্লাবে? হাসান এক ঝটকায় তামসির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তামসি মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, জাদু তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই এর সামান্যটুকু রাগ তোমার ভেঙে দেবই আর নিজের করে নেবই। তামসি এবার হাসানের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো। হাসান বিরক্ত হয়ে গাড়ির পিছনে পেপার ছিল, পেপারগুলো নিয়ে পড়তে শুরু করলো মুখ চোখ ঢেকে নিয়ে। তামসি এবার হাসানের
মুখ চোখ দেখতে না পেয়ে পেপারগুলো এক টানে ছিনিয়ে নিল হাসানের কাছ থেকে। হাসান এবার অগ্নি দৃষ্টিতে তামসির দিকে তাকালো, আর তামসি মুচকে মুচকে হাসি দিতে লাগলো। হাসান বুঝতেছে না কি করবে। তামসি মামুনি, তুমি হাসানকে আমাদের বাসাটা ঘুরিয়ে দেখাও। আমি তোমার আঙ্কেলকে নিয়ে উপরে যাচ্ছি। না না আঙ্কেল, লাগবে না। আরে লজ্জা পাচ্ছ কেন? এটা তুমি তোমার নিজের বাসায় ভাবতে পারো। হাসান যাও, চারদিকটা একটু ঘুরে এসো। আচ্ছা আব্বু, বুঝলাম না আব্বুর হঠাৎ এমন কি হলো যে আমাকে না আমি আর ভাবতে পারছি না। হাসান চলো তোমাকে ওই দিকটা দেখিয়ে নিয়ে আসি। ওকে। বা এই দিকটা ভারী সুন্দর তো, চারিদিকে কত ফুল গাছ, মাঝখানে পুকুর, পুকুরের মাঝখানে বসার জায়গা। হাসান তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে ফেলো। আসলে সেদিনের জন্য আমি সরি হাসান, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আসলে আম্মুকে অনেক ছোটোবেলায় হারিয়ে ফেলেছি, আর আব্বু আমাকে এত এত আদর করেছে যে আমি একটা বাদর হয়ে গেছি। যখন যা ইচ্ছে হয়েছিল তখন তা করেছি, কেউ কোনোদিন বাধা দেয়নি, কেউ আমার সাথে তর্ক তো দূরের কথা, চোখ তুলেও কথা বলার সাহস পেত না। কিন্তু তুমি তা করছিলে, যার জন্য আমার অনেক রাগ লাগছিল, তাই রাগের মাথায় তোমাকে মেরেছি। বিশ্বাস করো হাসান, তার কয়েকদিন পর থেকে না তোমাকে অনেক মিস করতে লাগলাম, তোমার দুষ্টুমিগুলো অনেক মিস করছিলাম। আমি তোমার সব বন্ধুদের সাথে কথা বলেছি, এমনকি মোর্শেদের সাথেও, সেও তোমার নাম্বার দিতে পারেনি। প্লিজ হাসান, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করার মালিক আল্লাহ, আমি না, আমার কাছে, আর আমি কিছু মনেও করিনি। সত্যি? সত্যি। ওকে, তাহলে বন্ধু ভাবতে হবে। কেন? এখানে ভাবার কি আছে? অনেক কিছুই হয়েছে। যেমন? বলা যাবে না, সরি। ওকে, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি হবে? হবে তো অনেক কিছুই, কিন্তু বলা যাবে না। আমার কথা আমাকেই? নাম্বার দাও তোমার। তামসিকে আমার নাম্বার দিলাম। বাড়ির চারপাশটা ঘোরাঘুরি করছি, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। কলটা ধরলাম। হ্যালো, কে? কুত্তা, আমি সুলতানা। হো, তো তোর কি খবর? ভালো, তুই? ভালো। তুই কই? আমি তোর জন্য কলেজে বসে আছি। আমি তো তামসিদের বাড়ি। কি? তুই ওই মেয়ের বাড়িতে? কি তুই জানিস না আমি তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি? জানি, কিন্তু তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের মতন দেখি, সেটা তো তুই জানিস। আরে আমি জানি, তবে তোর সাথে একটু দুষ্টুমি করলাম। আর তুই কি তামসিকে ভালোবাসিস দোস্ত? ভালোবাসতাম মানে? তাহলে শোন, সব বললো। এত কিছু ঘটে গেছে তোর জীবনে, তো এখন কাকে জীবন সঙ্গী করবি? এখনই শুনতে চা? তাহলে শুন, তবে কাউকে বলতে পারবি না কিন্তু। ওকে। ওয়াও, সেই প্ল্যান করছস তুই। আমি তোর সাথে আছি, চিন্তা করিস না। ওকে, রাখ তাহলে, কালকে কলেজে দেখা হবে। ওকে দোস্ত, লাভ ইউ। তারপর কল কেটে আব্বুর কাছে আসলাম। তারপর একটু আব্বুর সাথে গল্প করে লাঞ্চ করলাম তামসিদের সাথে। বিকেল 3টায় আব্বু চলে যাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি না। ভার্সিটি থেকে দূরে আমার থাকার জন্য একটা ফ্ল্যাট ঠিক করে দিল আব্বু। তামসির আব্বু আরও কিছু নেতারা আসলো আব্বুকে বিদায় দিতে। আব্বু চলে গেল হেলিকপ্টার নিয়ে। চলো। তামসি হাসানের হাত ধরে টানতে লাগলো। আজব তো, হাত ধরে টানছো কেন? আর কই যেতে বলছো? কই আবার, আজ থেকে তুমি আমাদের বাসায় আমাদের সাথে থাকবে। পাগল হলেন কবে? আমি পাগল হইনি, আমার আব্বু তোমার আব্বুর সাথে কথা বলেছে। তোমার আব্বু বলেছে তুমি চাইলে থাকতে পারো। আমি কেন তোমার সাথে থাকবো? কথা না বাড়িয়ে আসো তো। সরি, আমার গাড়ি চলে এসেছে, বাই। হাসান তামসির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল আর গাড়ি নিয়ে আগের বস্তিতে গেল। হাসানের সাথে একটা গাড়ি নিয়ে 4 জন বডিগার্ড সব সময়ের জন্য রয়েছে। হাসান তার সব বই দরকারি কাগজগুলো নিয়ে নতুন বাসায় এসে উঠল। সন্ধ্যার কিছু পরে হাসান সব কাজ শেষ করে ফ্রি হয়ে বসল। পকেট থেকে মোবাইলটা বের করলো আর দেখলো মোর্শেদ 13 বার, মনি 112 বার, সুলতানা 12 বার, আর অচেনা একটা নাম্বার থেকে কয়েকবার ফোন আসছে। হাসান প্রথমে মনিকে কল করলো। প্রথমবার রিং বাজতেই কল রিসিভ করলো মনি। হাসান হ্যালো হ্যালো বলেই যাচ্ছে, কিন্তু ওই পাশ থেকে শুধু চাপা কণ্ঠে হালকা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। তার মানে
মনি কাঁদছে। কাঁদছো কেন মনি? কথা বলবে না? ওকে বাই। ফোন কাটলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। খারাপটাও যেন না হয়। হাসান, বলো। তোমাকে অনেক বেশি ভালোবাসি। জানি তো। তুমি আমাকে ভালোবাসো না? এই নাও, এটা পরে বলবো। না হাসান, তুমি সবসময় এরকম করে কথা কেন বলো? আমি যে একটা রহস্যময় ছেলে, তাই। কাল ভার্সিটি আসছো? যাব না কেন? আমি কি আসতে বারণ করেছি নাকি? আমি কি বলেছি তুমি বারণ করেছো? হাসান, ভালো হচ্ছে না কিন্তু। খারাপও তো কিছু হচ্ছে না। তো তুমি আসলেই একটা... আমি কি? গাধা। এটা বলতে পারলে? হ্যাঁ। আমি বলি নাই তো। আচ্ছা, রাখছি। কেমন? কেন, কি করবে? হ্যাঁ, আর তোমাকে কলেজে যে মেয়েটি জড়িয়ে ধরেছিল সে কে? ও হ্যাঁ, সেই আমার বেস্ট ফ্রেন্ড। কালকে তোমাদের সাথে পরিচয় করায় দিব। ওকে, কি করবে এখন? ডিনার করব। ও, তাড়াতাড়ি ডিনার করে আসো। ওকে ওকে। হাসান ফোন কেটে দিয়ে ডিনার করতে গেল। ডিনার শেষ করে এসে ফোন হাতে নিয়ে দেখল সেই অচেনা নাম্বার থেকে কয়েকবার কল আসছে আবার। হাসান কোনো কিছু চিন্তা না করে কল বের করলো। প্রথমবার রিং বাজতেই ফোন রিসিভ করলো। হাসান, এত কার সাথে কথা বলছো তুমি ফোনে? ঠিক চিনলাম না আপনাকে। আমি তামসী। ও। এত কার সাথে কথা বললে? সে কখন থেকে বিজি দেখাচ্ছে তোমার ফোন? ও, আমি তখন মামির সাথে কথা বলছিলাম। ও, তা এত কিসের কথা মনির সাথে? আমি কার সাথে কথা বলবো আর কার সাথে বলবো না, পুরাই এটা আমার ব্যাপার। ওকে। বুঝলাম। এতদিন তোমার নিজের ব্যাপারই ছিল, কিন্তু এখন থেকে আমার ব্যাপার। মানে? কিছু না। ডিনার করেছো? করেছি। এখন কি করবে? কি আর করার, ঘুমাবো। কাল ভার্সিটি আসবে? যাব। ওকে, গুড নাইট। গুড নাইট। তামসির ফোন কাটতেই মনি কল করলো। ফোন রিসিভ করলো হাসান। কার সাথে কথা বলছিলে হাসান এত সময় ধরে? তামসি ফোন করছিল। হাসানের মুখে তামসির কথা শুনে মনির মুখটা কেমন জানি মলিন হয়ে উঠল। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল মনির। কি হলো, চুপ যে? ঘুমা, কাল সকালে ভার্সিটিতে দেখা হবে। মনি ফোন কেটে দিল। হাসানও বুঝতে পারল মনি ফোন কেটে দিল কেন। কিছু করার নেই, অপেক্ষা করতেই হবে। ভালো কিছু পেতে হলে অপেক্ষা করাই লাগে। একদিকে মনি, যে কিনা তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে হাসানকে, অন্যদিকে তামসি, যাকে হাসান পছন্দ করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাসান প্রথমেই ফোন হাতে নিল। না, আজ কোনো মেসেজ আসেনি। মনি হয়তো কাল খুব বেশি কষ্ট পেয়েছে। হাসান নিজেই মনিকে শুভ সকাল লিখে মেসেজ করলো। ফোন রেখে হাসান ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে হাসান রুমে এসে ফোনটা আবার হাতে নিল। না, এখনও মনি কোনো মেসেজ করেনি, কিন্তু তামসি কয়েকবার কল করছে। হাসান ফোন রেখে নাস্তা করে রেডি হয়ে মোর্শেদকে কল করলো। প্রথমবার রিং হতেই মোর্শেদ কল রিসিভ করলো। দোস্ত বল। ভার্সিটিতে আসছিস? না, যাচ্ছি। তুই কই? এই তো আমি রেডি হলাম, এখনই বের হব। আচ্ছা, আয়, দেখা হবে। আচ্ছা, কই তুই? বকুলতলায় চলে আয়। আচ্ছা। হাসান ফোন কেটে দিয়ে বকুলতলার দিকে হাঁটতে লাগলো। ও, আপনাদের তো বলাই হয়নি, ক্যাম্পাসে ঢোকার পর থেকে কিছু মেয়ে পিছনে ফলো করছে। হাসান দাঁড়িয়ে গেল। হাসান পিছনে ঘুরে মেয়েগুলোকে ডাক দিল। সমস্যা কি তোমাদের? আসলে আমি... কি তুমি? আমি তোমাকে ভালোবাসি। কথা শেষ হলে যাও। ওকে? উত্তরটা দেবে না? ও, উত্তর লাগবে না তোমার। তুমি আমাদের ডিপার্টমেন্টের সেম ইয়ার, মানে ক্লাসমেট আর বন্ধু, এর চেয়ে বেশি কিছু আশা করো না। হাসান চলে আসলো। মেয়েগুলো হা করে তাকিয়ে হাসানের চলে যাওয়া দেখছে। একটু সামনে এগোতেই ওই বখাটেগুলো হাসানের সামনে দাঁড়িয়ে পড়ল আর হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। হাসান ক্ষমা করে দিয়ে এবার সোজা বকুলতলায় চলে আসলো। এখানে সবাই বসে আছে, মোর্শেদ, রোমানা, মনি আর তামসি। হাসানকে দেখে মনি মুখ ঘুরিয়ে নিল, আর তামসি তো হা করে তাকিয়ে আছে হাসানের দিকে। তামসি, এবার মুখটা বন্ধ কর, নয়তো মুখে মাছি ঢুকবে। তামসি ভ্যাবাচেকা খেয়ে গেল, মুখ বন্ধ করলো।
কিরে হাসান, দাঁড়িয়ে আছিস কেন? বস, নাকি এখন আমাদের সাথে বসতে তোর মন? এই চুপ হারামি, ভাবতেছি কই আসবো। এত জায়গা থাকতে কই বসবি মানে? এবার হাসান মনির গা ঘেঁষে বসে পড়ল। কি হচ্ছেটা কি মনি? তুই হাসানকে দেখার পর থেকেই কেমন জানি হলি। এখন হাসান তোর পাশে বসছে দেখে তুই সরে যাচ্ছিস, সমস্যা কি তোর? আমার সমস্যা নাই, উনি তো এখন মন্ত্রীর ছেলে, আমার সাথে বসলে যদি আবার ওনার সম্মান নষ্ট হয়ে যায়, তাই আমি সরে বসছি। মনি, একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশি হলে সরি, আমার ক্লাস আছে, আমি উঠি। তোর এলাকার আছে নাকি? আমাদেরও তো আছে, আর এখনো অনেক সময় বাকি আছে। মনি উঠে চলে গেল আর কথা না বাড়িয়ে। কি ব্যাপার হাসান, ঝগড়া করছিস নাকি? না তো। তাহলে ওর ওপর এত রেগে আছিস কেন? মনি তো চলে গিয়েছে, বাদ দে ওর কথা। হাসান, সকালে ফোন দিলাম, রিসিভ করনি কেন? ব্যস্ত ছিলাম একটু। ও। তখন সুলতানা এসে আমার পাশে বসলো। কেমন আছিস? ভালো, তুই? ভালো। তখনই তামসি সুলতানাকে বলল, ওই মেয়ে, তুই এভাবে হাসানের গা ঘেঁষে বসলে কেন? তখন আমি বলে উঠলাম, ও সরি, তোদের বলতেই ভুলে গেছি, ও হচ্ছে আমার কলিজা, মানে আমার বেস্ট ফ্রেন্ড সুলতানা। তারপর একে একে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ করবি? কোথাও ঘুরতে যাই, আজ সব খরচ আমি দেব। তাই নাকি? তাহলে চল এক্ষুনি বের হয়েই। তুই গাড়ি নিয়ে আসিস না? গাড়ি এখানে নিয়ে আয়। না, হাসানের গাড়িতে যাব। ঠিক, হাসানের গাড়িতে যাব তাহলে। সরি, আমি যেতে পারবো না। এই নে, তোরা যা, আমি ক্লাসে যাচ্ছি। গাড়ির চাবি মোর্শেদকে দিয়ে হাসান ক্লাসের রুমে চলে আসলো। মনির পিছনে সিটে মাথা হেলে বসে আছে। হাসান মনির কাছে গেল। হাসান তার হাতটা মনির মাথায় রাখতেই মনি দাঁড়িয়ে পড়ল। হাসানকে এক নজর দেখে হাসানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। হাসান, আমি আর পারছি না, যত দিন যাচ্ছে ততই তোমাকে হারানোর ভয় বাড়ছে। প্লিজ হাসান, বলো না তুমি আমাকে ভালোবাসো। আর একটু অপেক্ষা কর প্লিজ। চুপচাপ তোমার অপেক্ষায় বসে থাকি, আর তামসি আমার সামনে থেকে তোমাকে নিয়ে যাক, তাই না? মোর্শেদ, রোমানা আর সুলতানাও ক্লাসে চলে আসলো, আর হাসান আর মনিকে জড়িয়ে ধরা অবস্থায় দেখলো। রোমানা আর মোর্শেদ একটু একটু জানতো, তাই তেমনটা কিছু ভাবেনি, আর সুলতানা মুচকি মুচকি হাসতেছে। কিন্তু তামসি এমনটা দেখে কেঁদে ফেললো। হয়েছে, ছাড়, সবাই দেখে ফেলবে। মনি হাসানকে ছেড়ে দিল। তামসি আর ক্লাসে আসলো না, বাইরে চলে গেল। রিয়া, সুলতানা আর মনি একসাথে বসলো, আর মনির সাথে সুলতানার পরিচয় হলো, আর মোর্শেদ হাসানের সাথে। দোস্ত, কিছু বুঝলি? কি বুঝবো? তামসিও তোর প্রেমে পড়ে গিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। তো এখন কি করবি? সময় হলেই দেখতে পাবি। দোস্ত, তোর কি মনে হয় তামসি তোকে বেশি খুশি রাখবে কিনা মনি তোকে বেশি খুশি রাখবে? তুই তো সবই জানিস, আমি তামসিকে পছন্দ করতাম। এখন হয়তো তামসিও বাসে, তবে কি তাহলে তুই কি এখন তামসিকে গ্রহণ করতে চাচ্ছিস? সেটা সময় হলেই দেখতে পারবি। আর হ্যাঁ, আমি ভুল কাউকে বেছে নিব না, অবশ্যই সঠিক একজনকে আমি বেছে নিব। আর আমি ভেবেও নিয়েছি কাকে আমার জীবন সঙ্গিনী বানাবো। ক্যাম্পাসে আড্ডা শেষ করে বাসায় চলে আসলাম। দুপুর গড়িয়ে রাত নামলো। মনি একবারও কল করলো না, হয়তো আমার উপর অভিমান করে আছে। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠলো। ভাবলাম মনি কল করেছে, কিন্তু ফোন হাতে নিয়ে দেখি তামসি কল করেছে। ফোন রিসিভ করলাম। তামসি, বলো। হাসান, তোমাকে একটা কথা বলা ছিল। বলে ফেলো। আমি তোমাকে ভালোবাসি। বুঝিনি, ভালো করে বলো। আমি তোমাকে ভালোবাসি। শুনিনি। হাসান, কান খুলে শুনে নাও, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আর মনি কেন, এছাড়াও কোনো মেয়ের সাথে কথা বলবে না, আড্ডা দেবে না। আমি তোমাকে কারোর সাথে মেনে নিতে পারবো না, তুমি শুধু আমার। ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলে? এই যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি। মনে আছে কি সেই দিনের কথা, যেদিন ক্যাম্পাসে আমাকে মেরেছিলে, তাও কোনো কারণ ছাড়াই? আর বলেছিলে কি আমি নাকি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম? তার জন্য তো সরি বলছি। ক্যাম্পাসে সবার সামনে যদি এটা বলতে পারো তাহলে ভেবে দেখো। ঠিক আছে হাসান, আমি তোমার জন্য সব করতে পারবো। কাল পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীর সামনে তোমাকে প্রপোজ করব। ওকে, এখন ঘুমাও, গুড নাইট। আর একটা কথা বলি না প্লিজ?
না, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুমাও তাহলে। আমি ফোন কেটে দিয়ে তো নাচতে শুরু করে দিয়েছি। কাল আমাকে তামসি সবার সামনে ভালোবাসি বলবে। মোর্শেদকে কল করলাম। কিরে এত রাতে কল করছিস কেন? 6টা মাত্র তো, সন্ধ্যা নামলো। আর শোন, কালকে অবশ্যই ক্যাম্পাসে আসবি। আর হ্যাঁ, অবশ্যই মনে করে। কি ব্যাপার, এত খুশি কেন? তামসি আমাকে কাল প্রপোজ করবে। আমি ফোন কেটে দিলাম। এইদিকে মোর্শেদ তো ভ্যাবাচাকা খেয়ে গেল। তাহলে কি হাসান তামসিকেই মেনে নেবে? মোর্শেদ কয়েকবার হাসানকে কল করলো, কিন্তু হাসান কল রিসিভ করলো না। না, এত বড় খুশির খবরটা আমার মনিকেও জানানো উচিত। মনিকে কল করলাম। প্রথম রিং বাজতেই মনি কল রিসিভ করলো। হাসান বলো। কি ব্যাপার, তোমার কণ্ঠ এমন হয়েছে কেন? একটু ঠান্ডা লাগছে তো তাই। ও, কিছু বললে বলো তাড়াতাড়ি, আমি ঘুমাবো। কালকে ক্যাম্পাসে আসবে না? না। কেন? এমনি। শুনো, কাল তুমি ক্যাম্পাসে আসবে, ওকে? কেন? একটু দরকার আছে। কি দরকার? আসলে কালকে তামসিকে আমার সবার সামনে প্রপোজ করব, তাই। ও। তুমি আমার অনেক আপন একটা মানুষ হয়ে আসবে না? যাব। মনি ফোন কেটে দিল। হাসানের আর বুঝতে বাকি নেই মনির কণ্ঠ এমন শোনাচ্ছিল কেন। মনি হয়তো অনেক কান্না করছে, অনেক অনেক। মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। তারপর আমি সুলতানাকে কল করলাম। হ্যালো দোস্ত, বল। কালকে আমি তামসিকে প্রপোজ করব। এটা তো খুশির খবর। তোকে একটা কাজ করতে হবে দোস্ত। কি কাজ বল? তাহলে শোন দোস্ত, এটা তো অসম্ভব। আমি কিছু জানি না, তুই সব ম্যানেজ করবি কুত্তি। ওকে, ঠিক আছে। ধন্যবাদ দোস্ত। শালা কুত্তা, হারামি, বিলাই, হনুমান, লাল বাদর, বন্ধুদের মধ্যে ধন্যবাদ আছে? ওকে বাই, ভালো থাকি। সুলতানার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। এদিকে রাত কাটলো মনির কান্না দিয়ে, তামসির হাজারো রঙিন স্বপ্ন নিয়ে। আর হাসানের রাত কাটলো কাউকে আপন করে পাওয়ার অপেক্ষায়। সকালে হাসান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গাড়ি নিয়ে ভার্সিটি চলে আসলো। আজ ক্যাম্পটা কেমন জানি না লাগছে, একটু অন্যরকম অনুভূতি কাজ করছে। সবাইকে দেখতেও পাচ্ছি না, কিন্তু মনি, রোমানা কই, এদেরকে দেখছি না কেন? কিরে, কাকে খুঁজতেছিস? তোকেই খুঁজছি। মনির চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, চোখগুলো ফুলে উঠেছে। আমি তার কারণটা খুব ভালো করেই জানি, তাই আর জিজ্ঞেস করলাম না। মোর্শেদ আর রোমানা বসে আড্ডা দিচ্ছিল। আমি আর মনি ওদের কাছে গেলাম। কখন আসলি? মাত্র আসলাম। তোরা সবাই মুখটা শুকিয়ে রেখেছিস কেন? কই? ওই মানে? ওই যে পেছনে তাকা, তোর রানী চলে এসছে, তোর ভালোবাসার মানুষ আসছে। কই মানে? আমি পেছনের দিকে তাকালাম। তামসি আসছে, নীল পরীর বেশে। আমি বসে পড়লাম তামসিকে দেখে। মনি, বল। চল আমরা অন্য কোথাও যাই। বুঝলাম না, তোরা সবাই আমাকে ইগনোর করছিস কেন? নিজের বিবেককে প্রশ্ন কর, কারণ পেয়ে যাবি। এত কথা বুঝি না, তোরা এখানেই থাকবি, এটা আমার অনুরোধ, প্লিজ না করিস না। হাসান, বল। এখানে। ওয়েট। আমি দাঁড়িয়ে পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের চিল্লিয়ে জড়ো করলাম। পুরো ক্যাম্পাসের দৃষ্টি এখন আমার উপর। আমি হাঁটু গেড়ে তামসি হাঁটু গেড়ে আমার সামনে বসে একগুচ্ছ গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে চিৎকার করে বলল, হাসান, আমি তোমাকে ভালোবাসি। হাসান, আমি তোমাকে ভালোবাসি। হাসান, আমি তোমাকে ভালোবাসি। পুরো ক্যাম্পাস নিশ্চুপ হয়ে গেল তামসির কাণ্ড দেখে। যে মেয়েটা কয়েকদিন আগে প্রপোজ করার জন্য হাসানকে মারলো, আর আজ সেই মেয়ে সবার সামনে হাসানকে প্রপোজ করলো। আমি তামসির হাত থেকে ফুলগুলো নিলাম। আমি এবার চিৎকার করে বলতে লাগলাম, হ্যাঁ, তামসি আমাকে ভালোবাসে। তবে মনে আছে সেই দিনের কথা? সেদিন তামসি আমাকে এই অপরাধের জন্য মেরেছিল, কিন্তু সত্যিটা আপনারা কেউ জানতেন না। আমি অপরাধটা করিনি, কিন্তু আজ তো তামসি করলো এই অপরাধটা। এখন আমি কি করব, কি করা উচিত বলেন সবাই? সবাই চুপ করে দেখছে শুধু। তামসি হয়তো আমার থেকে এমনটা আশা করেনি, তাই মাথা নিচ দিকে করে আমার সামনে দাঁড়িয়ে আছে। জানি না আমার কি করা উচিত ছিল, তবে আমার কাছে যেটা ভালো মনে হয়েছিল আমি এখন তাই করব। হ্যাঁ, আমি তাই করব। মনি, এদিকে একটু আসো তো প্লিজ। মনি চোখে জল নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আপনারা হয়তো কেউ জানেন না, আবার জানেনও। এই মেয়েটা না থাকলে হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে থেকে কথা বলতে পারতাম না। মেয়েটা
ছায়ার মতন আমার পাশে ছিল। 1 মিনিটের জন্য সে সরে যায়নি। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি এবার মনির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তামসির দেওয়া ফুলগুলো এবার আমি আমার কাজে ব্যবহার করেছি। তুমি কি আমার মনের রানী হবে, তোমার রাজ্যের রাজা বানাবে? মনি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মনি হাসানকে তুলতে যাবে, এমন সময় হাসান দাঁড়াও দাঁড়াও, আর একটু কাজ আছে। সবাই অবাক হয়ে আমার কাজ দেখে হয়তো ভাবছেন এখন কি করব। তখন আমি সুলতানাকে ডাক দিলাম। এই কুত্তি, কই ছিলি এতক্ষণ? কুত্তা তোর পিছনেই ছিলাম। আচ্ছা, জিনিসটা দে। তখন তার হাত থেকে ডায়মন্ডের রিংটা নিলাম, যেটা তাকে কল করে বলেছিলাম মনির আঙ্গুল দেখে করে নিতে। মনি, আর ইউ লাভ অ্যান্ড ম্যারি মি? তখন মনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো সবার সামনে। কি কেমন দিলাম? তামসি কাঁদতে কাঁদতে চলে গেল ক্যাম্পাস থেকে। সবাই হাততালি দিতে শুরু করে দিল। এবার যেটা হলো তার জন্য আমি নিজেও একদম প্রস্তুত ছিলাম না। সবার সামনে মনি আমাকে কিস করলো। আমারও কি করা উচিত? থেট, করেই ফেলি। আপনারা সবাই চোখ বন্ধ করেন, আমি একটু করি। তার কয়েকদিন পরে মনির জড়াজড়িতে জমজমাট করে আমাদের বিয়েটা হয়েই গেল। এখন রাত 12টা 47 বাড়ির ছাদে আছি। কেউ বাসর ঘরে যেতেও দিচ্ছে না। রোমানা আর মোর্শেদ আমাকে বলল বাসর করতে দেবে না, আর সুলতানা তো আমাকে ছাড়বেই না, কারণ তার বিয়ের সে বাসর করতেই দিবে না। একই রাতে বাসর করতে পারবো। শেষে ভাবির বকানি খেয়ে বাসর ঘরে ঢুকলাম। ওমা, এ কি, বউ আমার কোমরে শাড়ি পেঁচিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শুনলাম বাসর ঘরে বউ নাকি ঘোমটা দিয়ে খাটের উপর থাকে, আর বর ঢুকলে পা ধরে সালাম করে। আমারটা উল্টো হলো। তখন আমি বললাম, মনি, তোমার এমন কেন? কুত্তা, তোর এখন আসার সময় হলো? এখন কটা বাজে? দরজা আটকিয়ে মনির দিকে যেতে লাগলাম, আর মনি পেছনের দিকে যেতে লাগলো। যেতে যেতে এক পর্যায়ে খাটেই পড়ে গেল। তখন আমি, হারে ভাই থাক, আমার লজ্জা করে, এগুলো ইতিহাস হয়েই থাক। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটা ক্রিকেট টিম বানাতে পারি।